হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো সবার? সবার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে। আজকের টপিকটা একটু অন্যরকম, এক্সাম স্পেশাল টপিক করাবো। সমস্ত সাবজেক্ট মিলিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স ঘেঁষা টপিক। প্রথম কথা হচ্ছে, তোমরা বলো কে কে এই তিনটে সিনেমা দেখেছো রিসেন্টলি? মানে তিনটে সিনেমা তো স্যার বলা আমি নয়, একটা দুখানা দেখেছি স্যার। দুখানা সিনেমা আর কি, তিনখানা সিনেমা বেরোচ্ছে, এটা এখনো বেরোয়নি, এটা বেরোবে। আর 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 কেজিএফ কেউ দেখেছো ও লোকজন? হ্যাঁ স্যার, স্যার কেজিএফ কেজিএফ 2 দেখেছি। দুটোই দেখেছি। বাহ, তাহলে এখান থেকে যা কোশ্চেন করো তুমি বলতে পারো, তাই তো? কোনো সন্দেহ নেই। তো দেখো, সিনেমার গল্প আমরা বলছি না, আমরা আলোচনা করছি আর আর এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, এবারের পিসিএস পরীক্ষা বা সামনের পরীক্ষাগুলোর জন্য। আর কেজিএফ এর যেহেতু গোল্ড রিলেটেড, তো ইন্ডিয়াতে গোল্ড মিনারেলস নিয়ে কোশ্চেনগুলো আসতে পারে। আবার সামনে যে সিনেমাটা আসছে সালার, সেটা আবার কয়লা খনি নিয়ে, তো কয়লাটা মানে মিনারেলস নিয়ে হতো। সুতরাং অল সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সমস্তটা নিয়ে একটা হচপচ টপিক হবে, ব্লেন্ড করে টপিক হবে। চলো দেখে নিই, তারপরে আমি অন্য টপিকে যাব। ফার্স্টে হচ্ছে যেটা আসেনি, যে সিনেমাটা বেরোচ্ছে সেটা নিয়ে কথা বলি বরং। সেটা হচ্ছে সালার বলে একটা সিনেমা আসছে, যে সিনেমাটার প্রেক্ষাপট মেনলি গোদাবরী উপত্যকা অঞ্চল, গোদাবরী রিভার ভ্যালি। এবার যারা নদী পড়ে ফেলেছো, যারা নদী পড়ে ফেলেছো, তারা আমাকে ফটাকসে বলবে যে গোদাবরী নদীটা কোথায় তৈরি হয়েছে? महाराष्ट्र त्र्यंबकेश्वर। त्र्यंबकेश्वर चुभंग থেকে। গোদাবরী রিভারের পুরো জার্নিটা একটু আমাকে বলো। অরিজিন? महाराष्ट्र त्र्यंबकेश्वर। অরিজিন হচ্ছে মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর। ত্রিম্বকেশ্বর, এটা কোথায়? নিয়ার सिख। নাসিক। এখান থেকে তৈরি হয়ে কোন কোন রাজ্য গেছে গো? तेलंगाना যাচ্ছে, তো মহারাষ্ট্র গেছে, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, आंध्र মহারাষ্ট্র, प्रदेश में बे ऑफ बंगाल, সরি বে অফ বেঙ্গল। হ্যাঁ, হ্যাঁ। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, आंध्र प्रदेश में बे ऑफ बंगाल। বে অফ বেঙ্গলে পড়েছে। মানে নদীটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে গেছে, তাই তো? এটুকু সবার ক্লিয়ার? নদীটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে গেছে। এবার আমরা যদি এই নদীটার মধ্যে একটু ম্যাপটা এরম করে আঁকার চেষ্টা করি, ধরো নদীটা এরমভাবে গেছে, এটা হচ্ছে মহারাষ্ট্র, দেন তেলেঙ্গানার মধ্যে ঢুকেছে, দেন একটু ছত্তিশগড়ের মধ্যে ঢুকেছে, তারপরে অন্ধ্রপ্রদেশের মধ্যে এসছে, দেন বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। নদীটার জার্নিটা যদি এই হয়, তাহলে কি কি তোমার এখানে ট্রিবিউটারিগুলো রয়েছে ডান দিক বা দিক বলে যাও, যারা যারা পড়ে ফেলেছো অলরেডি বলো। ইন্দ্রাবতী, সিলেরু, পেনগঙ্গা। ফার্স্টেরটা বলো, লেফট হ্যান্ড সাইড। দুধনা, उतना, पूर्णा, তারপরে পূর্ণা, पूर्णा, পূর্ণা, তারপর पेनगंगा, वेनगंगा, ওয়েনগঙ্গা, पेनगंगा, দাঁড়াও वाटर, দাঁড়াও, वेनगंगा, পেনগঙ্গা, वाटर, তারপরে वेनगंगा, ওয়ার্ধা, वाटर, वेनगंगा, তারপরে ওয়েনগঙ্গা। वेनगंगा, ওয়েনগঙ্গা, তিনটে মিলিয়ে কি হয়েছিল? প্রাণ, प्राणहिता। প্রাণহিতা, প্রাণহিতা। তারপরে কি আছে? তারপরে হচ্ছে ইন্দ্রাবতী, 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 আমি শর্টে লিখলাম ইন্দ্রাবতী। তারপরে নারেঙ্গি, নারেঙ্গি, তারপর বালিমালা, আলিমালা, সিলেরু, সিলেরু, সাবরি। সিলেরু আর দুটো মিলে বালিমালা, সাবরি, সিলেরু, সিলেরু, সাবরি। সাবরি, দুটো মিলিয়ে। আর এইদিকে নদীগুলোর নাম কি? প্রাবনা, মঞ্জের মানে প্রাবনা, হ্যাঁ প্রাবনা, প্রাবনা, মঞ্জের মানে প্রাভা, প্রাবনা, তারপরে এদিকে মঞ্জে, মুলা,
প্রাবনা মুলা মুলা, মুলা মাঞ্জের মানে মানের তারপরে মানে মঞ্জে, কিন্নার সানি মাঞ্জের মানে মঞ্জেরা, তারপরে মানে সরি মানের, কিন্নার সানি চিন্নার সামি, চিন্নার সানি। যারা যারা রিভার সিস্টেম পড়োনি তাদেরকে পড়িয়ে দেবো পরে আমি। এইটা হচ্ছে ডান দিক বাদিক ডান দিক বাদিক করতে করতে নদীটা এরমভাবে যায় বিভিন্ন রিভার সিস্টেম দিয়ে। অর্থাৎ নদীটা যদি আমরা টুক করে ম্যাপের দিকে তাকাই, দেখো স্ক্রিনে ডান দিকে ম্যাপ দেওয়া আছে, তাহলে দেখো এটা মহারাষ্ট্র, এটা তেলেঙ্গানা, এটা অন্ধ্রপ্রদেশ, ওপর দিকে ছত্তিশগড় লেখা রয়েছে। মানে নদীটা এরকম করে ঘুরে এরকম করে গেছে, ঠিক আছে? ওকে, এবার এখানে নানা রকম ট্রাইবুটারি আছে। তো এইরকম জায়গাতে দেখো লোকেশন দেয়া আছে, রামগুন্দাম বলে একটা শহর আছে, আমি এখানে লিখে দিচ্ছি রামগুন্দাম বা রামাগুন্দান, রামাগুন্দান বলে শহর আছে, ঠিক আছে? এই গোদাবরী খনিতে এই সালার বলে সিনেমাটা শুটিং চলছে, যেটা কোল রিলেটেড একটা সিনেমা আসছে সালার, আর এটা রামাগুন্দান। মনে রাখবে দুটোই এই গোদাবরী উপত্যকা অঞ্চলে অবস্থিত। যারা যারা তেলেঙ্গানা প্লেটু অঞ্চল পড়েছো জিওগ্রাফিতে তাদের মনে পড়ছে নিশ্চয়ই যে রিজিয়ানটা কতখানি মিনারেলসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই দুটোকে বলা হয় টোয়াইন সিটি। এই দুটোকে কী বলে? টোয়াইন সিটি বলে। ঠিক একই রকমভাবে তেলেঙ্গানার রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের টোয়াইন সিটি কি? হায়দ্রাবাদের টোয়াইন সিটি কি? হায়দ্রাবাদের টোয়াইন সিটি হচ্ছে সেকেন্দ্রাবাদ। যেমন জিকের কোশ্চেন আসে তেমনই তোমায় কোশ্চেন করতে পারে রামাগুন্দানের টোয়াইন সিটি কি? গোদাবরী খনি, ঠিক আছে? গোদাবরী খনি জায়গাটার নামই। এবার মনে রাখো এই যে রামাগুন্দাম বললাম সিটিটা, এটা পার্টিকুলার কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? যেহেতু মাইনারেলসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য এইগুলো কথাগুলো বলা। তেলেঙ্গানার এটা পড়ছে পেদ্দাপল্লী নামক ডিস্ট্রিক্টের মধ্যে, পেদ্দাপল্লী, পেদ্দাপল্লী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, পেদ্দাপল্লী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তেলেঙ্গানার। এবং গোদাবরী খনিকে ওর শহরটার অপর নাম বলা হয় সিটি অফ কোল বা কোল সিটি বলা হয়, বা উল্টো করে যেহেতু কোলকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় বা ব্ল্যাক গোল্ড বলা হয়, তাই শহরটার অপর নাম সিটি অফ ব্ল্যাক গোল্ড, সিটি অফ ব্ল্যাক গোল্ড। তাহলে দেখো ট্র্যাডিশনাল জিকের একটা হলো যেটা তুমি দুম করে পাবে না। সিটি অফ ব্ল্যাক গোল্ড কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে গোদাবরী খনি। আমি কিন্তু দেখো একটা সিনেমা বেস করে কত রকম জিকে হতে পারে রিসেন্ট পরীক্ষার সময় যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচপচ টপিক করাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্টও পরীক্ষার জন্য। আচ্ছা, নেক্সট, কেন এই জায়গাটা আরও ইম্পর্টেন্ট? গোদাবরী খনিটার ইম্পর্টেন্ট আরেকটা কারণে মনে রাখবে যে গোদাবরী খনিটা হচ্ছে হাইয়েস্ট টেম্পারেট জোন ইন তেলেঙ্গানা। তেলেঙ্গানা সর্বোচ্চ উষ্ণতম অঞ্চল, এটা তাপমাত্রা এখানে বেশি, এটার জন্য এটা ইম্পর্টেন্ট। যাই হোক, তো গোদাবরী খনিটার মেনলি কী পাওয়া যায়? কোল পাওয়া যায়, কোল পাওয়া যাচ্ছে। এবং এই কোল থেকে মেনলি নানা রকম ইন্ডাস্ট্রি যেমন ইম্পর্টেন্ট, তেমনই পাওয়ার প্রজেক্ট হয়। তো এখানকার কোল যেহেতু পাওয়ার প্রজেক্ট করা হয়, কে দায়িত্ব নিয়ে পালন করছে সেই কাজটা? পাওয়ার তৈরি করে এটাকে এনটিপিসি। এটা রেলের এনটিপিসি, সেই এনটিপিসি নয়। এই এনটিপিসির মানেটা কি? ফুল ফর্ম বলো, পরীক্ষা কোশ্চেন আসে। অ্যাপ্লিকেশন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। কর্পোরেশন থার্মাল পাওয়ার কর্পোরেশন। এবার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এটা কি ধরনের সংস্থা? দুম করে চাকরি পরীক্ষা কোশ্চেন আসতে পারে এটা কি ধরনের সংস্থা, তুমি বলবে যেহেতু এটা আইন করে আনা হয়েছিল। কোন আইন দ্বারা আনা হয়েছিল? এটা আনা হয়েছিল ভায়া কোম্পানিজ অ্যাক্ট, ভায়া কোম্পানিজ অ্যাক্ট 1956-এ আনা হয়েছিল। ভায়া কোম্পানিজ অ্যাক্ট 1956-এ আনা হয়েছিল। অর্থাৎ আইন দ্বারা বিধিবদ্ধভাবে আনা হয়েছে বলে এটা বিধিবদ্ধ সংস্থা, অর্থাৎ এটাকেই কনস্টিটিউশনের ভাষায় বলা হয় স্ট্যাটিউটারি বডি একটা। এটা একটা স্ট্যাটিউটারি বডি,
ঠিক আছে? কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে তোমার যদি বলা হয় কোশ্চেন, জিকের কোশ্চেন আজকাল চাকরি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসছে, কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে? বলে মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে রয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে রয়েছে। ঠিক আছে? তো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি একটা কি ধরনের সংস্থা? বলবে একটা পিএসইউ বা পিএসি সংস্থা। এবার এটাও পরীক্ষায় কোশ্চেন আসে, পিএসি জিনিসটা কি? পিএসইউ দুটো টার্ম হয়, তোমরা যদি পারলে লিখে নাও। একটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। আরেকটা হয় পাবলিক সেক্টর ইউনিট। দুটো ফর্মই দেখো পিএসইউ হচ্ছে। আর একটা পিএসই যেটা, সেটা হচ্ছে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, পিএসই। তো একই ব্যাপার, পিএসইউ বা পিএসি বলা হয় এটাকে। তো কেন্দ্র সরকারের যেহেতু এটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা ইউনিট বা আন্ডারটেকিং সংস্থা একটা, এই ধরনের পাবলিক সেক্টর ইউনিটগুলোকে কেন্দ্র সরকার তার কাজের বা লাভের বা তার টাকা পয়সার শেয়ার অনুযায়ী বিভিন্ন রকম স্ট্যান্ডার্ডে রাখে, এবং সেই স্ট্যান্ডার্ডগুলো রাখার জন্য কেন্দ্র সরকার অতগুলো র্যাঙ্ক বানিয়েছে। তোমার ইকোনমিক্সের পরে পড়বে সেগুলো। একটা হচ্ছে মহারত্ন বলা হয় তাকে, একটা বলা হয় নবরত্ন সংস্থা, একটাকে বলা হয় মিনিরত্ন সংস্থা ক্যাটাগরি 1, একটাকে বলা হয় মিনিরত্ন সংস্থা ক্যাটাগরি 2। অর্থাৎ এরকমভাবে এই কেন্দ্র সরকার তার লাভের অংশ পাবলিকের সাথে কীভাবে ডিল করছে, ছাড়ছে, কত টাকা ইনভেস্ট হচ্ছে, কত টাকা উঠছে, এই নিয়ে আমি ইনশর্ট বলছি, এই মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন ক্যাটাগরি 1, 2 এরকম ভাগে ভাগ করছে। ওকে, তো যাই হোক, তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় এনটিপিসিটা কি ধরনের সংস্থা, কে বলতে পারবে দেখি? কারো জানা আছে? কারো জানা আছে? মহারত্ন। এনটিপিসিটা হচ্ছে মহারত্ন সংস্থা। এটা একটা মহারত্ন সংস্থা। আমি এই কথাগুলো দুম করে কেন বলতে গেলাম, তার কারণটা আরেকটাও। 4-5 দিন আগে তোমরা দেখতে পাচ্ছিলে খবরে উঠছিল যে ইন্ডিয়া এখন ওই পাওয়ার কাট নিয়ে সমস্যায় ভুগছে অনেক রাজ্য। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ। পাওয়ার কাট নিয়ে সমস্যায় ভুগছে এবং কারেন্টের সোর্স উৎপত্তি করছে। তা সুতরাং এই নেক্সট যেহেতু 1 মাসের মধ্যে তোমরা পরীক্ষা দেবে, যারা বিসিএস দেবে বা সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, এখান থেকে কোশ্চেন আসার চান্স প্রবল। সেই জন্যই টপিকগুলো আলোচনা করছি। তাই এই জায়গাগুলো একটু মিসলিনিয়াস টপিক, এক্সামিনেশন টপিক, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জোন, একটু দেখে যাও। ঠিক আছে? হট টপিক বলা যেতে পারে, এবং রিলেটেড কোশ্চেন আসার চান্সও প্রচুর রয়েছে, খেয়াল করে দেখে যাও। যাই হোক, যেটুকু এখানে বোঝালাম সেটুকু বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। ওকে, তোমাকে যদি আরেকটা প্রশ্ন করে যে এনটিপিসি, দেখো কত প্রশ্ন করা যেতে পারে। তোমাকে যদি প্রশ্ন করে যে এনটিপিসি এইরকম যে পাওয়ার প্রজেক্টগুলো করে থাকে পাওয়ার প্রোডাকশন করার জন্য, তো এনটিপিসির মোট কতগুলো এরকম স্টেশন আছে, পাওয়ার স্টেশন আছে? প্রথম কথা মনে রাখবে, এনটিপিসিটা বলেছিলাম কত মানে কোন আইনের দ্বারা তৈরি হয়েছিল? কোম্পানিজ অ্যাক্ট 1956 তৈরি করা হয়েছিল। এটা এস্টাবলিশ করা হয়েছিল বলেছিলাম কি না? বলিনি। এটা এস্টাবলিশ করা হয়েছিল 1985-এ। 1985-এ এস্টাবলিশ, সরি 1985 হবে না, 1975 হবে। 1975-এ ইন্দিরা গান্ধীর সময় এটা এস্টাবলিশ করা হয়েছে। 1975-এ ইন্দিরা গান্ধীর সময় এস্টাবলিশ করা হয়েছে। ওকে, তো একটু খেয়াল রেখে দিও। আর যেটা বলবে সেটা হচ্ছে যে কতগুলো পাওয়ার স্টেশন রয়েছে। চলো এই পরের স্লাইডে, বা একটা স্লাইড টেনেই নিচ্ছি আমি এখানে, এক সেকেন্ড। দেখা যাচ্ছে? হ্যাঁ, যেটা বলছিলাম একটু পয়েন্ট করে নাও। সেটা হচ্ছে এনটিপিসির টোটাল অ্যাট প্রেজেন্ট 55টা পাওয়ার স্টেশন আছে। 55টা পাওয়ার স্টেশন আছে, যার মধ্যে 24টা চলছে কোল দিয়ে,
7টা চলছে ওই গ্যাস অর লিকুইড ফুয়েল দিয়ে, 2টো চলছে হাইড্রো পাওয়ার প্রজেক্ট, 1টা চলছে উইন্ড, আর 11টা চলছে সোলার প্রজেক্ট। এছাড়াও জয়েন্ট ভেঞ্চার করেছে এনটিপিসি বিভিন্ন সংস্থার সঙ্গে 9টা, এবং একটা পিওরলি গ্যাস স্টেশন করেছে। ঠিক আছে, দেখো টোটালটা 55টা হচ্ছে, 24, 7, 2, 1, 11, 9, 1, দেখো 55টা হয়ে গেছে। এই 55টা পাওয়ার স্টেশন রয়েছে। ঠিক আছে, লাস্টের দুটো কি বলবে? লাস্টের দুটো হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে, এখানে অন্যান্য কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে করছে। এটা যেমন পুরোপুরি গভর্নমেন্টের আন্ডারটেকিং সংস্থা একটা মহারত্ন, এরকম পাবলিক সংস্থার সঙ্গে সঙ্গে এখানে জয়েন্ট ভেঞ্চারে গেছে এনটিপিসি। ওকে, বোঝা গেল? যাই হোক, আমাদের পরীক্ষার জন্য যেটা মনে রাখতে হবে সেটা নাম্বার 1, কোল নিয়ে আমরা কথা বলছিলাম। কোল নিয়ে কথা বলছিলাম। তোমার যদি চাকরি পরীক্ষায় কোশ্চেন আসে যে ইন্ডিয়াতে যা কয়লা জমা আছে, কোল রিজার্ভ আছে, ইন্ডিয়াতে যা কয়লা জমা আছে ওয়ার্ল্ডের মধ্যে, তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? কেউ বলতে পারবে? 5th, অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে 5th লার্জেস্ট কোল রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড। 5th লার্জেস্ট কোল রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড। এবং যদি তোমায় কোশ্চেন করা হয় ইন্ডিয়াতে যা কোল তৈরি করা হয়, প্রডিউস করা হয়, কোল প্রডিউসার, ইন্ডিয়া অ্যাজ এ কোল প্রডিউসার, তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ওয়ার্ল্ডের মধ্যে? তখন তুমি বলবে ইন্ডিয়ার র্যাঙ্ক 2 নম্বরে। তাহলে কার পরে? তাহলে ফার্স্ট কে? ফার্স্ট চায়না। চায়না যেমন কয়লা প্রোডাকশনের দিক থেকে নাম্বার 1-এ, তেমন চায়না কয়লা ব্যবহারের দিক থেকেও নাম্বার 1-এ। ঠিক আছে, এবার তোমায় যদি বলা হয় ইন্ডিয়াতে আমরা যে দেখলাম কোল রিজার্ভ করা হয়, 5ম স্থানে রয়েছে ইন্ডিয়া, তো মেনলি কোন কোন রাজ্যে রয়েছে কোল রিজার্ভ করা হয় বা রিজার্ভ বেশি করে রয়েছে? ঝাড়খণ্ডে সব থেকে বেশি। ঝাড়িয়া টারিয়াগুলোর নাম আমরা পড়েছিলাম, যারা যারা জানো জিওগ্রাফি ক্লাসে, হিউম্যান জিওগ্রাফি ক্লাসে। ঝাড়খণ্ডের পর তোমার রয়েছে উড়িষ্যাতে সবচেয়ে বেশি, তারপর তোমার রয়েছে ছত্তিশগড়ে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই সব জায়গায় পরপর তোমাকে যদি কোশ্চেন করে যে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাও, পরপর তোমাকে যদি বলে যে বলো সব থেকে বেশি কোন রাজ্যে কয়লা মজুদ রয়েছে, তাহলে অ্যান্সার পরপর এরমভাবে যাবে। যদিও জিকের পরীক্ষায় কোশ্চেন রিসেন্টলি একটা আসতে পারে যে এখন এশিয়ার মধ্যে লার্জেস্ট একটা কয়লা রিজার্ভ, কোল রিজার্ভ জায়গা দেখতে পাওয়া গেছে। কোথায় বলতে পারবে? বলতে পারবে? বা কোল ব্লক পাওয়া গেছে, একটা কয়লার ব্লক পাওয়া গেছে। এটা লার্জেস্ট কোল ব্লক ইন ইন্ডিয়া, নট অনলি ইন ইন্ডিয়া, ইন এশিয়াও বলতে পারো। লার্জেস্ট কোল ব্লক পাওয়া গেছে ইন ইন্ডিয়া অর ইন এশিয়া। সবচেয়ে বড় লার্জেস্ট কোল ব্লক কোথায় পাওয়া গেছে? তার নাম হচ্ছে দেউচা। গতবারই মনে পরীক্ষায় কোশ্চেন এসেছিল, তাই না? বিশেষ পরীক্ষায় এগুলো আসে বলে কথাগুলো আমি বলছি। দেউচা পাচামি বলা হয়, দেউচা পাচামি মাইন্স। কোন জেলা গো এটা? বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, খেয়াল রেখো এগুলো। এটা গতবারের পরীক্ষায় মোস্ট প্রবাবলি এসেছিল। সবার এটুকু হয়েছে? স্যার হ্যাঁ, আগের স্লাইডটা একটু যাবেন। এই যে 9 নম্বরে গ্যাস লিখে জেবি বলে সার্কেল করেছেন, জিনিসটা কি একটু বলবেন? আমি শুনতে পাইনি তো। কোনটা? জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার, জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার হচ্ছে।
নেক্সট যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে এই যে আমরা বললাম কোল রিজার্ভ হয়ে রয়েছে, তো কোল রিজার্ভটা কী রকম হয়ে থাকে? দেখো, কোল রিজার্ভ দুটো রকম হয়, কয়লা আমাদের ইন্ডিয়াতে দুই রকমের কয়লা হয়। একটা হচ্ছে কোকিং কোল, আর একটা হচ্ছে নন কোকিং কোল। কেউ বলতে পারবে দুটো জিনিস কি? কারো জানা আছে কোকিং কোল কোনটা, নন কোকিং কোল কোনটা? দেখো, কোকিং কোল হচ্ছে নাম্বার 1, যেখানে কার্বনের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি, হাই কার্বন কন্টেন্ট, আর এর সঙ্গে সঙ্গে লেজার মানে কম ময়েশ্চার রয়েছে, বা সালফার রয়েছে, বা অ্যাশ মাউন্ট বা এই ছাই ভস্য রয়েছে আর কি। মানে এই কন্টেন্টগুলো পরিমাণে কম থাকে, কার্বনের পরিমাণ বেশি থাকে, তাকে বলা হয় কোকিং কোল। তাতে লাভটা কি হয়? লাভটা এটা হচ্ছে, যেহেতু কার্বনের পরিমাণ বেশি, তাই বাতাসের অনুপস্থিতিতেও কিন্তু এটা কোক হিসাবে গরম হয়ে যেতে পারে বা আগুন হিসাবে ব্যবহার করা যেতে পারে আর কি। অর্থাৎ লিখতে পারি আমরা, ইট ফর্মস কোক when heated in the absence of air। আর কি বলতে পারি? আর বলতে পারি, যদি এটা কয়লার পরিমাণ বেশি হয় তাহলে নিশ্চয়ই সেটা ইন্ডাস্ট্রি কাজেও লাগবে। তার মানে ইট ইজ ইউজড ইন পার্টিকুলারলি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কি করতে? পরীক্ষায় কোশ্চেন আসে, তোমাকে দেখবে কোশ্চেন বলবে কোকিং কোল কি কাজে ব্যবহার করা হয়, বলবে ক্রুড আয়রন করতে, ক্রুড আয়রন মেকিংয়ে কাজে লাগে, ক্রুড আয়রন মেকিং কাজে লাগছে। ঠিক আছে, তো ক্রুড আয়রনকে অপর নাম বলা হয় পিগ আয়রন। অর্থাৎ কয়লা আর ইস্পাত তৈরি করার জন্য এক ধরনের এটা আয়রন ওর, ক্রুড আয়রন, তাকে পিগ আয়রন বলে। এটা এই কোকিং কোল সেই কাজে ব্যবহার করা হয়। আর নন কোকিং কোলটা হচ্ছে অনেকটা উল্টোটা, যেখানে সালফারের পরিমাণটা বেশি, হাই সালফার কন্টেন্ট। ঠিক আছে, এবং এইটা আবার ইউটিলাইজ করা হয় থার্মাল পাওয়ার প্ল্যান্টে, পাওয়ার জেনারেশনের জন্য। থার্মাল পাওয়ার প্ল্যান্টে এটা বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তাহলে আমরা যে একটু আগেই বলছিলাম, মনে আছে, এনটিপিসি, তাহলে এই ধরনের সংস্থাগুলোতে যেখানে থার্মাল পাওয়ার প্রজেক্টগুলো হয় সেখানে কি ব্যবহার করা হয়? কোকিং কোল ব্যবহার করা হয়। ওকে, কোকিং কোল ব্যবহার করা হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয় পাওয়ার জেনারেশনের জন্য। তাহলে এটা কি ব্যবহার করা হয় আয়রন স্টিল ইন্ডাস্ট্রিতে? বলবেন না, cannot be used in iron and steel industry। দেখো, জিওগ্রাফির কোশ্চেন না এরম ভাবেও দিতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, একটু খেয়াল রেখো। এবার যখন স্টিলের প্রসঙ্গ আসলো, ভারতবর্ষে স্টিল নিয়ে যে দপ্তরটা কাণ্ড কারখানা করে সে দপ্তরের নাম কি গো? সেল না? সেলের ফুল ফর্ম কি? সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। India Limited. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া Limited. লিমিটেড, সেল। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। কবে এটা এস্টাবলিশড হয়েছে? 1973। হ্যাঁ, 19th জানুয়ারি 1954 সালে। 1954 সালে, বুঝতে পারছো কোন 5 ইয়ার্স প্ল্যান?
বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। মানে ফার্স্ট এটা তো তোমার এগ্রিকালচারে তো মেন ছিল, ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানে 1950-51 সাল থেকে যেটা 55-56 সাল পর্যন্ত, তাই তো? তারপর সরকার বুঝতে পারছিল যে ইন্ডাস্ট্রিটাকেও গ্রহণ করতে হবে এগ্রিকালচারের সঙ্গে সঙ্গে, তাই না? তো সেই জন্য সেল তৈরি করা হচ্ছে 1954-এ। খেয়াল রেখো। তাহলে এটা কোন মিনিস্ট্রির আন্ডারে? এটা মিনিস্ট্রি অফ স্টিলের আন্ডারে। মিনিস্ট্রি অফ স্টিলের আন্ডারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এটা। চাকরি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে অ্যাপয়েন্টমেন্ট থেকে। তাহলে বলো তো বর্তমানে সেলের এখন সিইওর নাম কি? সোমা মন্ডল। উমাম মন্ডল। ভেরি গুড, সোমা মণ্ডল। সোমা মণ্ডল ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট একটা। ওকে, আচ্ছা আর কি বলা যেতে পারে? ধরো বলা যেতে পারলো আমরা কোল প্রোডাকশন কি করে হচ্ছে দেখি। দেখো কোলটা যদি আমরা জিওগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করি ফটাকসে, তাহলে দেখতে পাবো যে কোল হচ্ছে মোস্ট একটা অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাবান্ডেন্ট সোর্স অফ এনার্জি ইন ইন্ডিয়া, তাই না? এটা কোল সবাই আর কি কিন্তু পাওয়া যায়, কিন্তু কোল কি সবাই ইউটিলাইজ করে এই শক্তিটাকে? সবাই তখন গ্যাস ট্যাস ইউজ করে, তাই না, বাড়িতে? কিন্তু অ্যাফোর্ডেবল কিন্তু কয়লা কিন্তু কিনতে পাওয়া যায়, তাই না? আর কয়লাকে ব্ল্যাক গোল্ডও বলে, এটাকে আগেই দেখলাম। কয়লা আসলে কি? এক ধরনের পাললিক শিলা, তাই না, সেডিমেন্টারি রক, তাই তো? কয়লার মধ্যে কি কি পাওয়া যায়? দেখো মূলত কার্বন পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে উপস্থিত থাকে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন থাকে। যে কয়লার পরিমাণে এই পরিমাণগুলো কম থাকছে, আলাদা আলাদা জিনিসগুলো, সেটা হচ্ছে বিশুদ্ধ কয়লা, ঠিক আছে? তো এটা মেনলি পাওয়ার জেনারেশনের জন্য ব্যবহার করা হয় এবং মেটালার্জি কাজে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক বোঝা গেল? ক্লিয়ার তো? এবার যদি আমরা দেখি কয়লা তৈরির গল্পটা জিওগ্রাফির পয়েন্ট অফ ভিউতে, যে কয়লা তৈরি হচ্ছে কবে, তাহলে দেখতে পাবো যে কার্বনিফেরাস যে যুগটা ছিল সেই সময়, মানে প্রায় 350 মিলিয়ন ইয়ার্স এগোতে মাটির তলায় কয়লা তৈরি হবে ধীরে ধীরে, গাছ জমা হতে হতে, উদ্ভিদ শ্রেণী জমা হতে হতে। মানে কীরকম? ধরো তোমাদের শিলা স্তর বুঝিয়েছিলাম তো শিলা। তো ধরো এটা প্রাইমারি লেভেলে রয়েছে, প্রাইমারি লেভেলের শিলা মানে সারফেস রিজিয়ানে, সেখানে একদম সারফেস রিজিয়ানে এনভায়রনমেন্ট, গাছ বৃক্ষ রয়েছে, সেইগুলো মারা যাওয়ার পর চাপা পড়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। মাটির সাথে যখন মিশতে মিশতে কী হচ্ছে, তলার দিকে আসছে। তলার দিকে এসে কি হলো, একটা লেয়ার তৈরি হলো। এই জায়গাটা লেয়ারটা তৈরি হচ্ছে। এই জায়গাটাতে কি হলো, ওপরের দিক থেকে যখন তলার দিকে ঢুকি আমরা, তখন টেম্পারেচার যাই বেড়ে, পড়েছিলাম না, প্রতি 32 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়, তাই তো? যখন টেম্পারেচার, যখন হিটটা বাড়ছে এবং ওপরের তো চাপটাও বাড়ছে, হিট, টেম্পারেচার এবং প্রেশার বেড়ে যাওয়ার জন্য কী হচ্ছে, কম্প্রেস হচ্ছে, চার দিকে চলে যাচ্ছে, গিয়ে ওই কার্বনের রূপটা নেওয়ার চেষ্টা করছে এবং সঙ্গে সঙ্গে সালফার, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলোতে কনভার্ট হওয়া শুরু হচ্ছে। এই করতে করতে যত বছরের পর বছর এগোচ্ছে সময়কাল, তত কি হচ্ছে, প্রেশার ওপর থেকে বাড়তে থাকছে আর তত টেম্পারেচার বাড়তে থাকছে। বাড়তে বাড়তে একদম তলার দিকে বিলো লেভেলে, যে একদম পিওর, কারণ আস্তে আস্তে তো ওপর দিক থেকে নাইট্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে আর এটা কমপ্রেস হতে থাকছে, কমতে কমতে মেনলি এবং তাপমাত্রা বাড়তে বাড়তে যে মেন যে কার্বন শুদ্ধ যে অংশটা থাকে সেটাই কয়লার দিকে এগিয়ে যায় এবং সেটাই হচ্ছে বেস্ট কোয়ালিটি কয়লা হয়ে যায়, ঠিক আছে? তো এই বেস্ট কোয়ালিটি কয়লাগুলো সব তৈরি হচ্ছে কার্বনিফেরাস এজে। এবার এই কয়লার যে তৈরি হওয়া, সেটা নিয়ে আবার বিভিন্ন পরিমাণ কয়লার অনুপাত নিয়ে বিভিন্ন রকম কয়লার সেগ্রিগেশন করা যায়। যেমন ছোটোবেলায় আমরা পড়েছিলাম, তোমার মনে করে দেখো, এখনও চাকরি বাকরির জন্য আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে কয়লা মূলত 4 প্রকারের হয়। একটা হচ্ছে পিট কয়লা, একটা হচ্ছে লিগনাইট কয়লা, একটা হচ্ছে বিটুমিনাস কয়লা, আর একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। ফটাকসে একটু রিভাইজ করে নাও, যারা যারা পড়ে ফেলেছো, যারা যারা পড়োনি তারা জেনে নাও যে পিট কয়লাটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ট্রান্সফরমেশন, যখন প্রথম ওই রূপান্তরটা হচ্ছিল, অর্থাৎ আমরা আগের স্লাইডে দেখছিলাম না, রূপান্তরটা হওয়া শুরু হচ্ছিল, এটা ফার্স্ট স্টেজ, পিট কয়লা আসছে একদম প্রথম দিকের অংশটা একদম, ওকে, ফার্স্ট স্টেজ এটা। তারপর এখানে কি থাকে,
এখানে একদম 40% থেকে 50% কার্বন থাকে, বাদ বাকি সবই ওই আদার্স ইম্পিউরিটিসগুলো থাকে আর কি। ঠিক আছে, অর্থাৎ এখানে বেশি পরিমাণে কার্বন থাকছে না, বেশি পরিমাণে কার্বন থাকছে না। অর্থাৎ কাঠ পোড়ালে যেমন তোমার কয়লা পাওয়া যাবে, বেশি করে ছাই ভস্ম পাওয়া যাচ্ছে, ধোঁয়া পাওয়া যাচ্ছে, সেই ধরনের যে কয়লাগুলো যেখানে কার্বনের পরিমাণ বেশি নয়, সেই কার্বনটাকে বলা হয় পিট কয়লা। কোথায় পাওয়া যায় এইটা চাকরির জন্য বেশি করে ইম্পর্টেন্ট। পিট কয়লা কোন কোন রাজ্যে পাওয়া যায়? পিট কয়লা পাওয়া যায় ভারতবর্ষের রাজস্থান, আসাম, নর্থ ইস্টের আসাম, পার্টিকুলারলি লখিমপুর বলে একটা জায়গা, এবং কিছু পরিমাণ জায়গা তামিলনাড়ুতে পাওয়া যায় পিট কয়লা। লিগনাইট কয়লাটা হচ্ছে যেখানে 60 থেকে 70% থাকে কার্বন, মানে একটু উন্নত মানের, একটু উন্নত মানের। পিট কয়লা থেকে দেখো লিগনাইট কয়লা একটু উন্নত মানের, ব্রাউন কয়লা বলা হয়, একটু কালো থেকে ব্রাউনিশ, মানে একদমই পাতলা থাকে কালারটা, সেখান থেকে একটু কালচের দিকে যাওয়া শুরু করে, ব্রাউন হওয়া শুরু করে, যেহেতু কার্বনের পরিমাণ এখানে বেশি। ঠিক আছে, তো ডার্ক থেকে ব্রাউন হয়, এবং ময়েশ্চারের পরিমাণ এখানে মোটামুটি কি বলতে পারি হাই থাকে, যেহেতু 35%-এর বেশি থাকে যেহেতু। ওকে, আরও যত সময়কাল এগোবে, তাপমাত্রা বাড়তে থাকবে, প্রেসার বাড়তে থাকবে, হয়ে যাবে কি বিটুমিনাস কয়লা। আচ্ছা, লিগনাইট কয়লা কোথায় কোথায় পাওয়া যায়? এই কয়লাটা পাওয়া যায় রাজস্থান অঞ্চলে, তামিলনাড়ুতে, জম্মু এবং কাশ্মীরে। এই জিনিসটা একটু খেয়াল রেখে দিও, জম্মু কাশ্মীরে কি পাওয়া যায়? লিগনাইট কয়লা। কি পাওয়া যায়? লিগনাইট কয়লা। বিটুমিনাস কয়লাটা ওই একই রকম, একটু পরিমাণটা বেশি, 60 থেকে 80%। ঠিক আছে, এবং এখানেও ময়েশ্চারের পরিমাণ অনেকটা কম থাকে, 15 to 40% থাকে। ঠিক আছে, এবং এটা আগেরটার তুলনায় একটু বেশি কালো হয়ে থাকে, আর একটু কালো হয়, একটু ডেন্স কালো হয়। আগেরটা তো ব্রাউনিশ কালো ছিল, এটা আর একটুখানি ব্ল্যাক কালারটা বেশি পরিমাণে থাকছে, কারণ কার্বনের পরিমাণটা বেশি। এবং এটা কী কাজে পার্টিকুলারলি লাগে? পার্টিকুলারলি লাগে এটা কোক অ্যান্ড গ্যাসের জন্য, কোক অ্যান্ড গ্যাসের জন্য। এইটা চাকরির পরীক্ষার জন্য আবার বেশি করে ইম্পর্টেন্ট। কোক অ্যান্ড গ্যাস প্রোডাকশনের জন্য কোন কয়লা বেশি পরিমাণে ইউটিলাইজ করা হয়? অ্যান্সার হবে বিটুমিনাস কয়লা। দেখো এগুলো না ট্র্যাডিশনাল কোনো চ্যাপ্টারের জিকে পড়তে গিয়ে এগুলো সবসময় পাওয়া যাবে না, একটু এই ধরনের আলোচনা করলে মনে থাকে, একটু খেয়াল করে পড়ো এগুলো। আর অ্যান্থ্রাসাইট, এটা হচ্ছে একদম বিশুদ্ধ কোল, যেখানে প্রায় 92 থেকে 98% কার্বন পাওয়া যায়, বেস্ট পরিমাণের কার্বন, হার্ড কয়লা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা একদম মেটালিক নেচারের ব্যবহারের জন্য পাওয়া যায় মেনলি। এবং এই কয়লা পোড়ালে, যেহেতু এটা পুরো ইগনাস কোল থেকে আসছে, ঠিক আছে, তাই জন্য এটাতে নীল রঙের এক ধরনের ফ্লেম তৈরি হয়, নীল রঙের এক ধরনের ফ্লেম তৈরি হয়, নীল শিখা তৈরি হয়। ঠিক আছে, তো এটা ভারতবর্ষে প্রায় দেখতে পাওয়া যায় না, কিন্তু খুব কম জায়গাতে, জম্মু কাশ্মীরের কিছু জায়গাতে এই লিগনাইট কয়লা পাওয়া যায়, খুব কম জায়গাতে। মেনলি লিগনাইট কয়লা বাইরের থেকে আনা হয়, কিন্তু খুবই অল্প পরিমাণে জম্মু কাশ্মীরে পাওয়া যায়। জম্মু কাশ্মীরে লিগনাইট কয়লা পাওয়া যায়, আর অ্যান্থাসাইট কয়লা পাওয়া যায় খুবই নিম্নমানের, মানে পরিমাণে কম, নিম্নমানের বলছি না, পরিমাণে কম পাওয়া যাচ্ছে। তোমরা এই যে পিওকে বলে জানো জায়গাটা, যে জায়গাটাকে ক্যাপচার করে রেখে দিচ্ছে, তার অন্যতম পাকিস্তানের কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মিনারেলসের জন্য জায়গাটা এনরিচড। ঠিক আছে, তো এই জায়গাটাতেই অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়, এই জন্য পাকিস্তানের কি কিনে নেওয়ার একটা কারণ আছে। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন আছে এখন? কারো কোনো প্রশ্ন আছে যেটুকু পড়ালাম? নেই তো? না স্যার। তাহলে যে বললাম অ্যান্থ্রাসাইট না, কয়লা স্যার। সব জায়গায় পাওয়া যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। কোত্থেকে কি ইম্পোর্ট করা হয়, কোত্থেকে কি এক্সপোর্ট করা হয়, একটু জেনে নেওয়া যাক। ইন্ডিয়া থেকে আনা হয় না? আচ্ছা স্যার। দেখো, যদি তোমাকে বলা হয় ইম্পোর্টের গল্প, তাহলে মনে রাখবে ইম্পোর্ট করা হয় মেনলি যে দেশগুলোর থেকে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি করা হয় আমাদের দেশে ইন্দোনেশিয়ার থেকে কয়লা ইম্পোর্ট। কত পার্সেন্ট করা হয়? প্রায় 49% ইম্পোর্ট করা হয়। এরপরে আসে অস্ট্রেলিয়া,
করা হয় প্রায় 20%। তারপরে করা হয় সাউথ আফ্রিকা থেকে, করা হয় প্রায় 60%। তারপরে হয় আমেরিকা থেকে কিছু পরিমাণ করা হয়, 5% মতো ইম্পোর্ট করা হয়। রাশিয়া থেকেও কয়লা কিছু আসে, সেটা খুবই কম, 3% মতো, আর অন্য জায়গা থেকেও আসে 8% মতো। সবচেয়ে বেশি করা হয় ইন্দোনেশিয়া থেকে। যদি ভারতের মানচিত্র দেখে নাও তাহলে দেখবে অস্ট্রেলিয়া এই জায়গাটা, তো এই বঙ্গোপসাগর ভারত মহাসাগর দিয়ে কয়লা ইম্পোর্ট করা হয় মূলত বিশাখাপত্তনম নামক যে পোর্টটা আছে ভাইজ্যাক, সেই ভাইজ্যাক পোর্টে করা হয়, যার জন্য এখানে বড় বড় কতগুলো স্টিল ইন্ডাস্ট্রি আছে। ঠিক আছে, কতগুলো স্টিল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এখানে ভাইজ্যাকে তৈরি হয়েছে, ছত্তিশগড়, বোকারো স্টিল, রাউরকেল্লা, ঠিক আছে, এসব জায়গায় করা হয়েছে, উড়িষ্যার পাশাপাশি এসব জায়গাতে করা হয়েছে স্টিল ইন্ডাস্ট্রি, কারণ কয়লা এখান থেকে আমদানি হচ্ছে। তা তোমরা দেখলে কোক আয়রন অ্যান্ড স্টিলের জন্য কাজে লাগে। ঠিক আছে, হ্যাঁ রাশিয়ার পরে ওটা কি লিখেছেন? আদার্স 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 হয়েছে। হ্যাঁ স্যার। নেক্সট আর জিনিস তোমার মনে রাখবে, সেটা হচ্ছে এত কয়লা আমাদের দেশে ইম্পোর্ট করা হলেও আমরাও কিন্তু কিছু কিছু দেশকে এক্সপোর্ট করি কয়লা। তো ভারত যে দেশগুলোকে মূলত এক্সপোর্ট করে কয়লা, তার 80% এক্সপোর্ট করা হয় নেপাল দেশটাকে। ইন্ডিয়া 80% কয়লা এক্সপোর্ট করে নেপালকে, কিছু পরিমাণ কয়লা করে বাংলাদেশকে, ওই 12.5% মতো কয়লা বাংলাদেশকে দেয়, আর ভুটানকেও কিছু কয়লা দিয়ে সাহায্য করা হয়, ওটা প্রায় 6.9% মতো। ঠিক আছে, যেগুলো বললাম যদি তুমি সেন্সাস দেখো বা লাস্ট রিপোর্ট দেখো 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, তাহলে দেখতে পারবে যে 21 সালের যদি আমরা ফার্স্ট কোয়ার্টারে যাই, মানে প্রথম 6 মাসে যদি দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে প্রায় 54 মিলিয়ন ইউএস ডলার এই এক্সপোর্ট থেকে পাওয়া গেছে, আমদানি হয়েছে। আবার কোয়ার্টার টুতে যদি দেখতে যাই তাহলে দেখব ইউএস ডলার 35.9 মিলিয়ন পাওয়া গেছে এক্সপোর্টের মাধ্যমে। ঠিক আছে, তো এক্সপোর্ট রেশিওটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে 54 মিলিয়ন, পরেরটাতে হচ্ছে 35.9 মিলিয়ন। ক্লিয়ার এটুকু? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো আমি কতগুলো কথা বললাম কোল রিলেটেড। সেটা হচ্ছে কয়লা মজুদ থাকে, বলেছিলাম কি কি মজুদ থাকে। এক হচ্ছে তোমার কোকিং কোল, আরেকটা হচ্ছে তোমার কি বললাম, নন কুকিং কোল। নন কুকিং কোল, তাই তো বললাম। কোথায় বলেছি, হ্যাঁ তাই তো বললাম। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যে কুকিং কোল নন কুকিং কোল বলছি, দুই ধরনের কয়লায় ভারতে দুই রকম টাইপের হয়, আবার টাইপস অফ কোল রিজার্ভ বলতে পারো। ঠিক আছে, টাইপস অফ কোল রিজার্ভ দুই রকমের হয়, এটা বলতে পারো। কি কি রকম, আমরা একটুখানি স্লাইডটা এদিকে নিয়ে যাই, জাস্ট আ মিনিট। দেখো টাইপস অফ কোল রিজার্ভ যদি বলি ইন ইন্ডিয়া, তাহলে মনে রাখবে দুই ধরনের টাইপস হয়। একটা হচ্ছে গন্ডোয়ানা, গন্ডোয়ানাটা কোন দিকে, দক্ষিণ ভারতের দিকটা, তাই না, ডেকান প্লেটুর দিকটা। আরেকটা হচ্ছে টার্সিয়ারি। গন্ডোয়ানা কোল এবং টার্সিয়ারি কোল, এই দুই ধরনের কোল হয়। দুটো জিনিস কি, যে কয়লাগুলো 250 মিলিয়ন বছরের পুরনো, যে জায়গাগুলোতে কয়লা রয়েছে আর কি, 250 পুরনো কয়লা যে জায়গাগুলোতে পাওয়া যায়, সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের কয়লা বা গন্ডোয়ানা কোল বলে বলতে পারি আমরা। ঠিক আছে, তো ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে আমি দেখলাম কয়লা রয়েছে, একটুকে লিস্ট দেখালাম,
তো সেখানে প্রায় 90% এলাকাতে যা ইন্ডিয়ার যা কয়লা হয়, মানে ইন্ডিয়ার যে 90% কোল রিজার্ভ সবই হয় গন্ডোয়ানার কোল রিজার্ভ, ঠিক আছে। এবং ইন্ডিয়া মেনলি যে কোল প্রোডাকশন করে থাকে সেই কোল প্রোডাকশানের 99%ই হয় গন্ডোয়ানা কোলের। ওকে, বোঝা গেল? যেমন স্যার কোথাও কোথাও দেখতে পাই দামোদরটাও ইম্পর্টেন্ট আমাদের পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষার জন্য। দামোদর রিভার ভ্যালি অঞ্চলে, অর্থাৎ মেনলি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ঘেঁষা যে অঞ্চল, সেখানে যে কয়লা পাওয়া যায় সেটা গন্ডোয়ালা ল্যান্ডের কয়লা। বা ধরো মহানদী রিভার ভ্যালিতে যে কয়লা পাওয়া যায় সেটা মূলত ছত্তিশগড় এবং উড়িষ্যার যে কয়লাগুলো রয়েছে সেগুলো গন্ডোয়ালা ল্যান্ডের কয়লা। বা ধরো আজকে সোন রিভার ভ্যালি যে অঞ্চলটা, সেখানেও অর্থাৎ মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড এখানকার যে কয়লাগুলো সব গন্ডোয়ালা ল্যান্ডের মতো কয়লা। গোদাবরী, এই যে প্রসঙ্গটা যেটা শুরু হয়েছিল গোদাবরী দিয়ে, গোদাবরীর কয়লাটাও যেটা মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ অঞ্চলে পাওয়া যায় সেটাও কিন্তু গন্ডোয়ালা ল্যান্ডের কয়লা, ঠিক আছে। আর টারশিয়ারি কলটা কীরকম কয়লা, যেটা 15 to 16 মিলিয়ন আগের কয়লা, মিলিয়ন ইয়ার্স ওল্ড। তাহলে যে কয়লা 250 বছর আগেকার কয়লা, মিলিয়ন বছর আগেকার কয়লা, সেটা হচ্ছে গন্ডোয়ানা কয়লা। যেটা 15 to 16 মিলিয়ন ইয়ার এগো সেটা হচ্ছে টারশিয়ারি যুগের কয়লা। এখানে কার্বনের পরিমাণ কম থাকে, এখানে কার্বনের পরিমাণ যেহেতু বহুত দিন আগে, তার মানে কম্প্রাইজ হচ্ছে হিট আর টেম্পারেচারে, প্রেশারে, তাই এখানে কার্বনের পরিমাণ বেশি থাকে, তাই এখানে কার্বনের পরিমাণ কম থাকে। কম থাকলে কি হবে, সালফার আর ময়েশ্চার কি হবে, বেশি হবে, ঠিক আছে। তো যেগুলো ভারতবর্ষের এক্সট্রা পেনিনসুলার রিজিয়ান বা দাক্ষিণাত্যে মালভূমিযুক্ত অঞ্চল এক্সট্রা করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই অঞ্চলগুলোতে এই টারশিয়ারি যুগের কয়লা দেখতে পাওয়া যায়। স্যার যেমন কোথায়? স্যার যেমন সিকিম, আসাম, বা তারও আগে বলতে পারো একটু হলে মেঘালয়া। পশ্চিমবঙ্গের জন্য স্যার এরকম জায়গাটার নাম বলবেন? দার্জিলিংয়েও কিছু কিছু কয়লা এরকম মজুদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। এগুলো সব কিন্তু রিজার্ভ বলছি, মজুদ বলছি, মানে মাটির তলায় পাওয়া যায়। এবার ভারতের যেহেতু এক্সটেনশন, টারশিয়ারি যেটা এক্সটেনশন, এই জায়গাতে পাওয়া যাচ্ছে এই টারশিয়ারি কয়লা, কিছু পরিমাণে পাওয়া যায় তামিলনাড়ু বেল্টেও। ইদানিংকালে তামিলনাড়ু এবং পন্ডিচেরি অঞ্চলে এই ধরনের কয়লা পাওয়া গেছে, টারশিয়ারি যুগের কয়লা পাওয়া গেছে। ক্লিয়ার? বোঝা গেল? আর কি জানতে লাগবে? দেখো, কয়লা নিয়ে যখন এত কারবার হচ্ছে, তা কয়লাকে জাতীয়করণ করার চেষ্টা করেছে সরকার। জাতীয়করণ, কয়লা মাইনটাকে নিয়ে, এই যে আমরা কেজিএফ এই যেমন দেখতে পাই বিভিন্ন রকম মাইন্স নিয়ে জাতীয়করণ করা দরকার পড়ে। জাতীয়করণগুলো দরকার পড়ছে বলেই ন্যাশনালাইজ করার দরকার পড়ছে। তো ন্যাশনালাইজটা করবে কি করে, কেন করতে হবে? প্রথম কথা হচ্ছে, দেখো আমরা কমার্শিয়াল পারপাসে যেমন এটাকে ইউটিলাইজ করে থাকি, তেমনই ডোমেস্টিক পারপাসেও ইউটিলাইজ করে থাকি কয়লাকে। তারপর একটা বড় সড়ো একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বিশেষ করে স্টিল ইন্ডাস্ট্রি সেক্টর তো আছেই। তো এই ইন্ডাস্ট্রি সেক্টরগুলো এবং ডোমেস্টিক সেক্টরে পাওয়ার জেনারেশনের জন্য সরকারের এটা রিজার্ভেশন করার দরকার ছিল বা ন্যাশনালাইজেশন করার দরকার ছিল, ঠিক আছে, যাতে অবৈজ্ঞানিকভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা না করা হয় বা কোনো রকমভাবে মাইনিং না চলে, যাতে ঠিকঠাকভাবে উপায়তে মাইনিংটা হয় এবং সেখান থেকে সরকারের প্রফিটও হয় বা ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো চলে। তার জন্য সরকার যে যে আইন এনেছে সেই আইনগুলো এবার চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তবে বিসিএস এর মেন্সের জন্য সেইগুলো মূলত প্রিলিমসের জন্য অতগুলো নয়। সেই আইনগুলো কি কি? যেমন প্রথম যে ন্যাশনালাইজেশন যেটা আনছে কয়লার জন্য, সেটা দুটো ফেজে হয়েছিল। একটা 72-71 সালে হয়েছিল, আর একটা 73 সালে হয়েছিল। 72 সালে হচ্ছে কোকিং কোল মাইনের ওপর, আর পরেরটা হচ্ছে 73 সালে হচ্ছে নন কোকিং কয়েলের ওপর, যেটা তোমাদের পড়িয়ে দিলাম আগে, কোকিং কোল কোনটা আর নন কোকিং কোল কোনটা। 71 সালের অক্টোবর মাসে কোকিং কোল মাইন্স অ্যান্ড এনার্জি প্রভিশনস অ্যাক্ট 1971, এটা অনুযায়ী তোমার কয়লাটাকে ওই ন্যাশনালাইজেশন করার চেষ্টা করা হচ্ছে। আবার 72 সালেও তাই করার চেষ্টা করা হচ্ছে। এখান থেকেই যেমন ধরো টাটা
আয়রন স্টিল কোম্পানি পাচ্ছে, ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি লিমিটেড পাচ্ছে। অর্থাৎ একটা কোম্পানি তারা স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করতে এগিয়ে আসতে পারছে। আবার ভারত কোকিং কোল লিমিটেড BCCL এরাও কিন্তু একটা নতুন সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থা বা PSU তারা কিন্তু চলে আসছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করার জন্য। একই রকমভাবে পরবর্তীকালে নন কুকিংয়ের জন্য আসছে কোল মাইন টেকিং ওভার ম্যানেজমেন্ট অ্যাক্ট 1973, যাতে কুকিংয়ের সঙ্গে নন কুকিংটাও ইনক্লুড করা যায়। এরকম করতে করতে মে মাসের 1973-তে পুরোটা যা কোল রিজার্ভ রয়েছে ইন্ডিয়াতে, পুরোটা কোল মাইন ন্যাশনালাইজেশন অ্যাক্ট 1973 এর দ্বারা কি করা হলো, গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা ন্যাশনালাইজেশনের উপায়েতে আনা হলো। ক্লিয়ার? তো এই আইনগুলোকে তোমরা BCS এর মেন্সের জন্য একটু খেয়াল রাখবে, পিলির জন্য না পড়লেও চলবে। তো এগুলো একটু খেয়াল রেখে দিও যে কিসের মাধ্যমে করা হচ্ছে। এবার এই যে পাওয়ার ইউটিলাইজ করা হয় কয়লা দিয়ে, পাওয়ার গুজারির জন্য বা পাওয়ার তৈরির জন্য ব্যবহার করা হয়। কদিন আগে যেটা দেখলাম আমরা যে পাওয়ার কাট নিয়ে সমস্যা ভুগছে, এখনও পর্যন্ত সমস্যায় ভুগছে। তো সেই সমস্যাগুলো আসছে কেন বা সেটা কি সেটা পরে পড়ছি। মূলত মনে রাখবে যে কয়লা থেকে আমাদের সব থেকে বেশি পরিমাণ পাওয়ার তৈরি করা হয়, তারপরে গ্যাস থেকে তৈরি করা হয়, তারপরে লিকুইড ফুল থেকে তৈরি করা হয়। তোমরা শুধু এত তো মনে রাখা যাবে না, শুধু মনে রেখে দিও সব থেকে বেশি পাওয়ার কাট তৈরি করা হয় বা পাওয়ার প্রোডাকশন করা হয় কয়লা দিয়ে, তারপর গ্যাস দিয়ে, তারপর লিকুইড ফুয়েল দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, থার্মাল পাওয়ার বা ইলেকট্রিক জেনারেশনের জন্য যেটা আর কি। আর যেটা মনে রাখবে যে কোল জেনারেটেড ওভার 73% অফ ইলেকট্রিসিটি প্রডিউস 2020-21 সাল। তাহলে 2020 সাল 21 সালে 73% ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে থার্মাল পাওয়ার প্লান্ট দিয়ে বা এই কোল নির্ভরশীল প্লান্ট দিয়ে তৈরি করা হচ্ছে। এবং চেষ্টা করা হচ্ছে 2025 সালের মধ্যে, অর্থাৎ যা প্রোডাকশন হবে তা 25 সালের মধ্যে নতুন করে রিনিউয়েবল এনার্জি সোর্সকে কাজে লাগানো হবে এবং যা কয়লা যা রয়েছে সেটা ওই 17% কোলফিল্ড অঞ্চলকে ইউটিলাইজ করা হবে, অর্থাৎ কয়লার ব্যবহার কমানো হবে। তার কারণ তলার দিকে মাটি চাপা যে কয়লাগুলো রয়েছে সেটা একটা সময় শেষ হয়ে যাবে, আবার কত বছর পরে তৈরি হবে, গাছ চাপা পড়ে পড়তে 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 পড়তে, সেটা তো ঠিক নেই। তাই জন্য যেগুলো আর কি রিনিউয়েবল সোর্স এনার্জি তাকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে 2025 সালের মধ্যে। তো টার্গেট নিচ্ছে সরকার, তারপর একটা স্কিমের ব্যাপার চলে আসলো, তারপর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপার চলে আসলো, খেয়াল রেখে দিও। এই জন্যই একটা সোলার অ্যালায়েন্স করেছে, ইন্ডিয়ান সোলার, একটা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স করেছে, যেটা ফ্রান্স উদ্যোগ নিয়ে প্রথমে শুরু করেছিল। সেখানে UK চলে এসেছিলো, ইন্ডিয়াও একজন ইম্পর্টেন্ট একজন মেম্বার, ঠিক আছে। এখন বিভিন্ন দেশ এক এক করে করে জয়েন করছে। তোমাদের জন্য কাজ থাকলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স জিনিসটা কি, কবে তৈরি হচ্ছে, বা ইন্ডিয়া কবে এর মেম্বারশিপ পেয়েছে, বা এর মূল এজেন্ডা কি সেটা একটু জেনে রাখা। ওকে, এটা জেনে রেখে আমাকে পরের দিন বলবে। তাহলে মনে রাখবে কি, ভারতবর্ষে যা পাওয়ার প্রোডাকশন হয় তার মূলতটা হয় কয়লার জন্য, তারপরে কিছু পরিমাণ গ্যাসের জন্য, তার পরিমাণে তোমার হয় লিকুইডের জন্য, ঠিক আছে। আর রিনিউয়েবল এনার্জিটাকে এখন বাড়ানো হচ্ছে এবং এটাকে বাড়াতে বাড়াতে 81%, এখন তোমার হচ্ছে 35.9%, এটা বাড়াতে বাড়াতে 85% করার টার্গেট নেওয়া হয়েছে 2025 সালের মধ্যে। তো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের খবর। এটা ক্লিয়ার হ্যাঁ স্যার। হলো? হ্যাঁ স্যার। তাহলে সালার মুভিটা যে প্রেক্ষাপটে আসুক না কেন, গল্পগুলো কি সেটা বোঝা গেছে যে কেন কয়লাটা ইম্পর্টেন্ট, কীভাবে পড়তে হবে। টুক করে কতগুলো পয়েন্ট আমি আরও কতগুলো অ্যাড করব এই প্রসঙ্গেই। যে দেখো, কদিন আগে দেখা গেল যে কয়লা ক্রাইসিস হচ্ছে, এপ্রিল মাসের খবর। কয়লা ক্রাইসিস নিয়ে বেশ বড় সড়ো একটা দাঙ্গামা চলেছিল, ঠিক আছে, এপ্রিল মাসে। তার কারণ যা স্টক দরকার সেই স্টকটা 25% কমে গেছিল, ঠিক আছে। তাই জন্য সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমস্যা হচ্ছিল, যেমন তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাটে একটা বড় সড়ো স্টোরেজ, কয়লার স্টোরেজ নিয়ে সমস্যা হয়ে গেছে। তার কারণটাও তার কারণটাও হচ্ছে যে যেহেতু কোভিড সিচুয়েশান ছিল, প্যান্ডেমিক সিচুয়েশান ছিল, সেই সময় ট্রান্সপোর্টটা ঠিকঠাক করে হয়নি। এই ট্রান্সপোর্টের ইন্টারাপশনের জন্য সমস্যাটা বেড়েছিল। তো গভর্নমেন্ট বেশ কিছু স্টেপ নিয়েছে বা স্টেপ নিতে চলেছে, বা যে দেশগুলোর থেকে ইম্পোর্ট করা যায়
সেগুলোকে ইম্পোর্টে করার ব্যবস্থা করা হচ্ছে, যাতে কারেন্ট একটা ইম্পোর্ট পলিসি করা যেতে পারে, ওপেন জেনারেল লাইসেন্সের মাধ্যমে একটা ফ্রি ইম্পোর্ট করা যেতে পারে, যাতে কোনো সমস্যা না হয়। তো ওই দেখো ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া এসব জায়গাতে যাতে ইম্পোর্টটা বেশি করা যায় সেই জন্য চেষ্টা করা হচ্ছে, এবং স্টিল অথরিটিও চেষ্টা করছে প্রোডাকশানগুলোতে ঠিকঠাক করে কয়লাটাকে ইউটিলাইজ করার জন্য, যাতে এই ক্রাইসিসকে মোকাবিলা করতে যেতে পারে। আর গভর্নমেন্ট বেশ কিছু স্কিম নিয়েছে। আমি এখানে তো বাজেটের তো বেশ কিছু কথা বলাই আছে, যে কয়লার জন্য এই বছর 2021-22 সালে বাজেটে 393.24 crore অ্যালট করা হয়েছে কোল মিনিস্ট্রির জন্য, যাতে কয়লা সেক্টরের উৎপাদন বাড়ানো যেতে পারে বা প্রোডাকশন বাড়ানো যেতে পারে। বরং যেটা আগের বার যেটা ছিল 644.09%, সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে, মানে খুব বেশি এবারে কয়লাটাকে দেখা হয়নি, ঠিক আছে, ফিনান্সিয়াল ইয়ার 2021 সাল 22 সালে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স একটু মনে রেখে দেওয়ার চেষ্টা করবে। আর বেশ কিছু স্কিমস রয়েছে, গভর্নমেন্ট স্কিম রয়েছে কয়লা সেক্টরে ডেভেলপমেন্ট করার জন্য বা ইললিগাল কোল মাইনকে বন্ধ করার জন্য। সেই স্কিমগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে শক্তি স্কিম, একটা হচ্ছে উত্তম অ্যাপ, আরেকটা হচ্ছে খান প্রহরী। মনে রাখবে, খান প্রহরীটা হচ্ছে প্রপারলি ইললিগাল মাইনিংকে আটকানোর জন্য চেষ্টা করা হচ্ছে, ইললিগাল কোল মাইনিংকে আটকানোর জন্য এটা করা হয়েছে, ঠিক আছে। এছাড়াও প্রচুর কাণ্ড কারখানা করা হয়, যেমন আরেকটা সিস্টেম আসছে CMSMS, যার ফুল ফর্ম হচ্ছে কোল মাইন সার্ভেইলেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। আমি আরেকবার বলছি, কোল মাইন সার্ভেইলেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এটা এক ধরনের ওয়েব বেসড জিআইএস সিস্টেম। জিআইএস মানে হচ্ছে তোমার জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম একটা, যে কোন এলাকায় কি পরিমাণে কয়লা আছে না আছে, তার প্রোডাকশন হচ্ছে কি, তার কতখানি রিজার্ভ সেকশন, সমস্তটা নিয়ে আর কি একটা, তার লোকেশান, তার সাইট আনঅথরাইজ কিনা বা অথরাইজড কিনা মাইনিংটা, সেটা দেখভাল করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কোল মাইন সার্ভেইলেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম এনেছে। তো এই চারটে স্কিমের নাম মনে রাখবে: শক্তি স্কিম, উত্তম অ্যাপ, খান প্রহরী আর CMSMS। হলো? একটু দাঁড়ান। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে দেখে রেখো, কারো সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা বলো তো দেখি, আমি আর লেখাচ্ছি না, বলো দেখি এখন কোল মিনিস্টারের নাম কি সেন্ট্রাল গভর্নমেন্টে? এই যে কয়লা পাচার এত কাণ্ড খবরগুলো আসছে, তোমাকে দুম করে প্রশ্ন করতে তো পারে, কয়লা মন্ত্রীর নাম কি বলতে পারবে? কে বলতে পারবে কয়লা মন্ত্রীর নাম কি বর্তমানে? কারো জানা আছে? বাহ, দেখে যেও পরীক্ষার আগে এইগুলো, যেগুলো বিতর্কিত প্রশ্ন। প্রহ্লাদ যোশী, কোল মিনিস্টার। আর যিনি হচ্ছেন সেক্রেটারি, মানে কয়লা সচিব, তার নাম হচ্ছে অনিল কুমার জৈন, একজন IAS অফিসার, কয়লা সচিব হয়ে রয়েছে। হলো? তাহলে এত কথা বললাম, তার কারণটা ছিল সালার। তাহলে সালার কোন জায়গায় হচ্ছে? রামাগুন্ডম বা গোদাবরী খনি নামক জায়গাতে। কোন রাজ্য? তেলেঙ্গানা রাজ্য। ফটাকসে বলতে পারবে তেলেঙ্গানা রাজ্যটা কবে এস্টাবলিশড হয়েছিল? বলো। 2014 2nd June. এত বেলা পরে কে আসছে? কবে হয়েছিল বললে?
2014 2nd June. 2nd June. 2nd জুন কবে এই জন্য এসেছিল? এটা মানে গত বছরই এসেছিল না, তার আগেবার দিয়েছিল নাকি? এটাও মনে কোশ্চেন 2 বছর আগে, হ্যাঁ এসেছিল। এটাও প্রিলি 2 বছর। পরীক্ষায় এসেছে। বছর। যেগুলো আসে হ্যাঁ। সেগুলোই বলছি আমি। তোমায় যদি প্রশ্ন করা হয় কোন আইনের মারফত এটা করা হয়েছে, কি বলবে? ভায়া কোন অ্যাক্টস? অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2014। এটা ইউপিএ গভর্নমেন্টের সময় করা হয়েছিল। তোমাকে যদি ম্যাপটা দেখতে হয় তাহলে মনে রাখবে তেলেঙ্গানার এই এরকম করে রয়েছে মহারাষ্ট্র, মানে নর্থ এবং ওয়েস্টে। এই ওয়েস্ট বলতে পুরোপুরি ওয়েস্ট নয়, নর্থ ওয়েস্ট আর কি। প্রপার ওয়েস্ট করে তোমার রয়েছে কর্ণাটকা। এরকম করে ইস্ট আর সাউথ করে তোমার রয়েছে অন্ধ্রপ্রদেশ। আর নর্থ ইস্ট করে তোমার রয়েছে কোন রাজ্য? ছত্তিশগড়। তেলেঙ্গানার অবস্থান হচ্ছে এইটা, ঠিক আছে? তো বর্তমানে এই তেলেঙ্গানা রাজ্যে কতগুলো ডিস্ট্রিক্ট তুমি জানো? 33টা ডিস্ট্রিক্ট। এবং বর্তমানে তেলেঙ্গানা রাজ্যটা ভারতবর্ষের 11th লার্জেস্ট স্টেট। 11th লার্জেস্ট স্টেট, 11তম লার্জেস্ট স্টেট, এবং 12তম মোস্ট পপুলেটেড স্টেট। 12তম। আর 11তম হচ্ছে লার্জেস্ট স্টেট। খেয়াল রেখে দিয়ে এগুলো একটুখানি, যেহেতু এতগুলো প্রসঙ্গ আসলো তাই এই প্রসঙ্গগুলো একটু বলে দিলাম। হ্যাঁ, একটা নামটা একটু বলুন আবার। কোনটার? একটার নাম অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এবার দেখো, যারা প্রিলিমসের জন্য পরীক্ষা দেবে এবছর, যাদের যাদের আমি পড়িয়ে দিয়েছি, তারা খেয়াল রাখতে পারবে গল্পটা। সেটা হচ্ছে, তোমাদের পড়েছিল মনে আছে পলিটিতে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। হ্যাঁ। হ্যাঁ। বলতো কোন আইনের দ্বারা পার্লামেন্ট নতুন কোনো রাজ্য তৈরি করতে পারে, বা পার্লামেন্ট ক্যান মানে রিড্র Article 2. Article 2. Article 2. আর্টিকেল 2 অনলি? 2 and 2 3. and 3. Clear to হবে। Mainly 2. 2. Mainly two. আর্টিকেল 2 and 3 তোমার 3 করতে পারে বাই ল মেকিং, আর কে করতে পারে? পার্লামেন্ট করতে পারে। আর্টিকেল 2 and 3, ঠিক আছে? তাহলে এই যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এই জিনিসটা কত নম্বর পার্টের মধ্যে পড়ছে? পার্ট 1. Oh, হ্যাঁ 1, part 1. তাহলে দেখো এখানে পলিটিটাও ইনক্লুড করা দেওয়া যেতে পারে টপিকের সাথে। এতক্ষণ যেমন জিওগ্রাফি, ইকোনমিক আলোচনা করলাম, দেখো পলিটিও আলোচনা করা যেতে পারে। এটুকু হলো? তাহলে পরীক্ষা দেওয়ার পর যদি রেস্ট নিতে হয়, টুকুস করে দেখে এসো। সালার হলো? ভাবা যায়? আমি নাকি সিনেমা প্রমোট করছি। নামিয়ে দেবো। যাই যাবো হোক, কেন? যাই হোক, পরেরটা যাই আমি, পরের সিনেমাতে যাই। হ্যাঁ। প্রথমটা নিয়ে বললাম, তাহলে পরেরটা আসি। কেজিএফ দেখেছো নাকি? হ্যাঁ। কেজিএফটা নিয়ে কোনো কথা বলবো না, আমার ডাইরেক্ট যে জিনিসগুলো জানতে লাগবে সেই জিনিসগুলো চলে আসবো। খুব বেশি বকর বকর করবো না, যেগুলো লাগবে আমরা সেটুকুই বলবো। কি কি লাগবে? প্রথম কথাটা হচ্ছে, এই কেজিএফটা বা কোলার গোল্ড ফিল্ড, এই জিনিসটা বা এই খনিটা কোন রাজ্যের গো? তেলেঙ্গানা। কর্ণাটক। না সরি, কোন জায়গাটা? কর্ণাটকা। কর্ণাটকা। এই কর্ণাটকা প্রপারলি নয়, তাই না? স্যার কেরালা কর্ণাটকা এটা কর্ণাটকাও ঠিকঠাক নয়। কোলার সিটিটা এটা কোন রাজ্য গো? কে বলতে পারবে?
এটা কর্ণাটকাই মেনলি, এটা একদম কর্ণাটকের এই কোনাকুনি জায়গা দেখো, এটা হচ্ছে তামিলনাড়ু তোমার, আর কর্ণাটকের বর্ডার। হ্যাঁ কর্ণাটক থেকে এটা হচ্ছে 100 কিলোমিটার দূরে। মানে ম্যাপটা হচ্ছে কর্ণাটকের দক্ষিণ দিকে তোমার হচ্ছে এই জায়গাটা, কেজিএফ এর দক্ষিণ দিকে তামিলনাড়ু বর্ডার, ঠিক আছে, আর পূর্বের দিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এইরকম একটা জায়গায় লোকেশনটা দেখো, কোলার সিটি। আর এখানে দেখো বেঙ্গালুরুটা এরকম জায়গায় রয়েছে, 100 কিলোমিটার দূরত্বে রয়েছে। পরীক্ষার জন্য আমাদের কি কি লাগবে? লাগবে হচ্ছে যে কোলার গোল্ডফিল্ডটা এখানে কাজ যিনি শুরু করছেন সেই লোকটার নাম কি। যেহেতু বিতর্ক হয়ে প্রচুর, সিনেমাটা নিয়ে বিতর্ক হয়েছে, প্রচুর গল্প হয়েছে, তো লোকটার নাম জেনে রেখে দিও। নাম হচ্ছে একজন বিদেশি, তার নাম হচ্ছে মাইকেল ফিটজেরাল্ড লেভেলে। ইনি একজন ব্রিটিশ আর্মিতে কাজ করতেন। উনি 1804 আরেকবার বলো সালে নামটা। মাইকেল ফ্রিড FITZ ফিট জেরাল্ড GERALD ফিট জেরাল্ড লেভেলে, ঠিক আছে, লেভেলে LAVELLE। ঠিক আছে স্যার। ইনি একজন ব্রিটিশ আর্মি। 1804 সালে রিপোর্ট পাওয়া গেছিল যে বহুদিন আগের থেকে নাকি এখানে সোনা দেখতে পাওয়া যাচ্ছে মাটিতে, হ্যান ত্যান খবর ছিল, একটা রিপোর্ট পেয়েছিল। তো এটা উনি পারমিশন নিয়ে, ব্রিটিশ সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে প্রথমবারের জন্য কাজকর্ম শুরু করেছিলেন 1875 সালে। 1875-এ তিনি কাজকর্ম শুরু করলেন, ঠিক আছে। করার পর করার পর প্রায় 15 বছরের মধ্যেই, মানে 1890 সালে এর প্রসপারিটি দেখে, এতটাই গোল্ড ছিল, সেই প্রসপারিটি দেখে জনসন ট্রাইটেইলর অ্যান্ড সন্স বলে একটা কোম্পানি ছিল, ইংরেজ কোম্পানি, জন টেইলর অ্যান্ড সন্স বলে এই কোম্পানিটা, তারা এনার কাছ থেকে কিনে নেয় সত্যটা, এখানকার কিনে নিয়ে তারা এই কোম্পানির মারফত সেই গোল্ড মাইনিং করা শুরু করে, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে এই জায়গাটা একটা ডেভেলপ জায়গায় পৌঁছে যায়, প্রচণ্ড ডেভেলপড হয়ে যায়, প্রচুর ব্রিটিশ কলোনি তৈরি হয়ে যায়, যার জন্য একটা সময় জায়গার নাম ছিল মিনি ইংল্যান্ড। মিনি ইংল্যান্ড নাম হয়ে যায়। পরবর্তীকালে ব্রিটিশ সরকার চলে যাওয়া গেলেও 1947-এ আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার পরও 1956 সাল অবধি কিন্তু এখানে ব্রিটিশ সরকার বা এই কোম্পানিটা তারা কিন্তু কাজ করেই গেছে সমানতালে, গোল্ড মাইনিং করেই গেছে। 1972-তে 72 সালে এসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা একটা সংস্থা বানায়, ভারত গোল্ড মাইন্স লিমিটেড, BGML, ভারত গোল্ড মাইন্স লিমিটেড। সেই সংস্থার মারফত তারা এখানে এই গোল্ড মাইনিং করা শুরু করে এবং ধীরে ধীরে বিশুদ্ধ গোল্ডের পরিমাণ এতটাই কমে যায় যে 28শে ফেব্রুয়ারি 2001 সালে এখানে গোল্ড মাইনিং বন্ধ হয়ে যায়, আর গোল্ড মাইনিং হয়নি। স্যার আমরা না এই জিনিসগুলো চাকরি পরীক্ষার জন্য খুব বেশি লাগবে না, খুচখাচ লাগতে পারে যে BGMLটা কি জিনিস, যেগুলো লাগবে আমরা সেইগুলোতে বরং বেশি করে চলে আসি। প্রসঙ্গটা আসলো বলে একটু করে বানিয়ে রাখলাম, যেগুলো লাগবে সেগুলো চলে আসি। আসবো? রেডি সবাই? আচ্ছা হ্যাঁ ওয়েট, যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো বেশ কিছু না সরকার গোল্ড রিলেটেড স্কিম করে রেখে দিয়েছে। গোল্ড রিলেটেড স্কিম ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে লাগতে পারে, যেহেতু কেজিএফ খুব লাফালাফি হচ্ছে, চাকরির পরীক্ষা বিশেষ করে বিশেষ পরীক্ষায় দেখা গেল গোল্ড রিলেটেড স্কিম কিছু দিতে পারলো এবারের পরীক্ষায় ইকোনমির জন্য। মনে রাখবে স্কিমগুলোর নাম কি কি আমি বলে দিয়ে যাচ্ছি। একটা হচ্ছে গোল্ড মানি টাইজেশন
স্কিম, গোল্ড মনিটাইজেশন স্কিম, বা শর্টে বলা হয় GMS, গোল্ড মনিটাইজেশন স্কিম। আসলে এই স্কিমটা তিনটে পুরনো স্কিমের মিশ্রণ, মানে মডিফাই করে করা হয়েছে। তিনটে পুরনো স্কিমের নাম কি কি মনে রাখবে? একটার নাম হচ্ছে গোল্ড ডিপোজিট স্কিম, সোনা জমা রাখতে বলতো সরকার, ব্যাংকে জমা রাখো, GDS। পরবর্তীকালে করা হয়েছিল গোল্ড মেটাল লোন স্কিম, লোন দেওয়া হতো, শর্টে বলা হতো GML। এই দুটোই 2015 সালে লঞ্চ হয়েছিল, ঠিক আছে? এই দুটোকে মার্চ করে দিয়ে তৈরি করা হলো গোল্ড মনিটাইজেশন GMS স্কিম। কি করতে এটা করা হয়েছিল? যাতে দেখো গোল্ড তোমার দেশে ইম্পোর্ট করা হয়, তাই না? যাতে কান্ট্রি আমাদের ইন্ডিয়া যাতে ইম্পোর্ট কম করতে হয় গোল্ডকে, সেই উদ্দেশ্যেই এই স্কিমটা সরকার লঞ্চ করেছিল, যাতে দেশের সেন্ট্রাল ব্যাংকে সবাই মানুষজন আর কি গোল্ড জমা রাখে, গোল্ডের পরিমাণ বেড়ে যায়। নেক্সট আরেকটা যে স্কিম, সেটা হচ্ছে সোভারেন গোল্ড বন্ড স্কিম, সোভারেন গোল্ড বন্ড স্কিম, ফুল ফর্ম শর্ট ফর্ম হচ্ছে SGBS, সোভারেন গোল্ড বন্ড স্কিম। অর্থাৎ যাতে মানুষজন গোল্ড বন্ড বাই করতে পারে, পারচেস করতে পারে, সেই উদ্দেশ্যে মানুষজনকে এনকারেজ করার জন্য করা হয়েছিল, টু এনকারেজ পিপল টু বাই গোল্ড বন্ডস, করার জন্যই সোভারেন গোল্ড বন্ড স্কিম লঞ্চ করা হয়েছিল। এবং এই বন্ড কোন ব্যাংক ইস্যু করত? ইস্যুয়ার ব্যাংকের নাম কি? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, দ্যাট মিন্স RBI। ওকে, আর নেক্সট একটা স্কিম মনে রাখবে গোল্ড রিলেটেড, সেটা হচ্ছে গোল্ড কয়েন অ্যান্ড বুলিয়ন স্কিম, গোল্ড কয়েন অ্যান্ড বুলিয়ন স্কিম, গোল্ড কয়েন অ্যান্ড বুলিয়ন স্কিম। অর্থাৎ সরকার দেখবে বেশ কিছু গোল্ড কয়েন ইস্যু করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেশ কিছু গোল্ড কয়েন ইস্যু করে। স্যার গোল্ড কয়েন স্যার ইস্যু করে কোথাও দেখতে পাই না তো আমরা? তোমরা কি জানো অশোক চক্র বলে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, জানো কি? সেই অশোক চক্র অ্যাওয়ার্ডটা আসলে সোনার একটা গোল্ড কয়েন না? ঠিক আছে, তো এই ধরনের গোল্ড কয়েন যখন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে যখন ইস্যু করে, তো সেই স্কিমগুলোর জন্য একটা নতুন স্কিম এনেছে, তার নাম হচ্ছে গোল্ড কয়েন অ্যান্ড বুলিয়ন স্কিম, ঠিক আছে? তো এই গোল্ড রিলেটেড যে স্কিমগুলো গভর্নমেন্টের আছে, মূলত তিনটে স্কিম, একটু দেখে যেও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু KGF নিয়ে অনেক লাফালাফি হয়েছে, তো গোল্ড রিলেটেড কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? স্যার এই জায়গাটা আমি একটু বুঝতে পারলাম না, আপনি বললেন গোল্ড কয়েনটা মানে অশোক চক্র অ্যাওয়ার্ডের জন্য ওই সময় গোল্ড কয়েনটা দেওয়া হয়, কিন্তু এটা তো সকলের জন্য হয় না, যারা অ্যাওয়ার্ডটা পায় তাদের জন্য হয়। হ্যাঁ, তো গভর্নমেন্ট তো আপনার সেটাকে ইস্যু করতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু এটা স্কিম কি হলো, এটা তো অ্যাওয়ার্ডস এর মধ্যে পড়ে গেল। ওরে ভাই, ওটা তো অ্যাওয়ার্ডে দেওয়া হচ্ছে, কিন্তু সরকার তো এটা ইস্যু করে, ডিপার্টমেন্ট তো আলাদা আলাদা রে বাবা। আচ্ছা। সরকার একই হোক, একটা দপ্তর থেকে তো যাবে যে সোনাটা, যে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য এতখানি সোনা মজুদ তোমাকে দান করা হচ্ছে, দপ্তরকে দেওয়া হচ্ছে, তার জন্য ডিপার্টমেন্টের কোনো স্কিম থাকবে না? ও আচ্ছা আচ্ছা, ডিরেক্টলি পাবলিক ইনভলভ নয়। ওরম ভাবে বলা যাবে না। এটা মোদ্দা কথা হচ্ছে গভর্নমেন্ট যে গোল্ড কয়েন ইস্যু করে, যেমন অশোক চক্রে দেওয়া হয়, ঠিক আছে, সেই ধরনের যে স্কিমগুলো, সেইগুলো স্কিমটা এই ধরনের স্কিমের মধ্যে আওতাভুক্ত, গোল্ড কয়েন অ্যান্ড বুলিয়ন স্কিম। পাবলিক মধ্যে আচ্ছা আচ্ছা, করছে না, ওকে। দ্যাট মিন্স হচ্ছে কি অশোক চক্রে তো পাবলিকই পাচ্ছে না বাবা। পাবলিক বলতে আর কি, যারা আর কি আর যোগ্য, মানে আর্মি লোকজন।
হলো? হুম। হয়েছে? কতগুলো পয়েন্ট বলে দিই এখান থেকে, দেখো। সেটা হচ্ছে গোল্ড রেটের আর কি জেনে দেওয়া দরকার চাকরি পরীক্ষার জন্য, সামনের পরীক্ষাগুলোর জন্য। সেটা হচ্ছে গোল্ড কি একটা ভ্যালুয়েবল মেটাল, সবাই জানি। এবং এই যে মিনারেলস বা রক, তার একটা অরিফেরাস মেটাল, একটা মানে বিশুদ্ধতম একটা জিনিস। এবং এটাও বিভিন্ন রিভার সাইডের যেগুলো আর কি, মানে কি বলবো, স্যান্ড যেখানে পাওয়া যায় তারই তলার দিকে অ্যালোভিয়াল গোল্ড পাওয়া যায় আর কি, বা থিতিতে হয়ে পড়ে থাকে, সেডিমেন্টারি পাওয়া যায়। ঠিক আছে? তো আমরা জানি গোল্ড বিভিন্ন রকম অর্নামেন্টস কাজে লাগে। আচ্ছা, তোমরা বলতে পারবে যে আরবিআই তো গোল্ডটাকে কিছু পরিমাণে জমা রেখে দেয় নিজের কাছে, তো আজকে তো গোল্ডটাকে কেন জমা রাখে? অন্য কিছু জমা রাখতে পারতো, প্লাটিনাম, সিলভার, অ্যালুমিনিয়াম কিছু রাখতে পারতো। গোল্ডটাকে রাখে কেন জানো? জানো গোল্ডটাকে রাখে তার কারণ, যখন ব্যাংকিং সিস্টেম প্রথম লঞ্চ হয়েছিল, যখন ওয়ার্ল্ডে ব্যাংকিং সিস্টেম ইংল্যান্ডে প্রথম লঞ্চ হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে যে গোল্ডটাই এমন একটা ধাতু যার ভ্যালুয়েবল রয়েছে অর্নামেন্টসের জন্য, এবং এটা পৃথিবীতে তার রিসোর্স মানে তার যে পুঁজি, এটা তো অফুরন্ত সময় তো পাওয়া যায় না, একটা সময় কি শেষ হয়ে যাবে, মানে লিমিটেড প্রোডাক্ট একটা, কিন্তু দাম দিন দিন বাড়তেই থাকবে, মানে এর সোর্স কোথায় থাকবে, দাম দিন দিন বাড়তেই থাকবে। সেই জন্য বিভিন্ন ব্যাংকিং সেক্টরে টাকার মূল্যায়ন করার জন্য কিছু পরিমাণ গোল্ডকে মজুত করে রাখা হয়। ঠিক আছে? যাই হোক, আমাদের ইন্ডিয়াতে যেসব জায়গা থেকে সোনা আর কি ইম্পোর্ট করা হয়, সেই দেশগুলোর মধ্যে হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, মায়ানমার। ঠিক আছে? গোল্ড প্রোডাকশন ইন ইন্ডিয়া ইনসাফিসিয়েন্ট, এবং এটা এখান থেকে ইম্পোর্ট করা হয়। এগুলো মনে রাখবে, সব থেকে বেশি ইম্পোর্ট করা হয় অস্ট্রেলিয়াতে, খেয়াল রেখে দিও। এবং যে দেশগুলোতে সব থেকে বেশি গোল্ড জমা হয়ে রয়েছে, মানে রিজার্ভ হয়ে রয়েছে, সেই দেশগুলোর নাম কি? সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, ঘানা, চিলি, চায়না, ইউএসএ, রাশিয়া, এসব জায়গাতে মানে গোল্ড আর কি রিজার্ভ হয়ে রয়েছে। ভারতবর্ষেরও বেশ কিছু জায়গাতে গোল্ড রিজার্ভ হয়ে রয়েছে। কোন কোন রাজ্য? বিহার, রাজস্থান, কর্ণাটকা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ডের কিছু জায়গায়। ঠিক আছে? এছাড়াও সব মিলিয়ে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও সব মিলিয়ে 2% মতো খুব সোনা আর কি রিজার্ভ হয়ে রয়েছে। তাহলে তোমাকে যদি বলা হয় গোল্ড রিজার্ভের দিক থেকে কোন রাজ্যে সব থেকে বেশি গোল্ড রিজার্ভ হয়, অ্যান্সার হবে কি? বিহার। তার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বললে তোমাকে সেরকম ভাবে করতে হবে। তো এগুলো ডেটা, কারেন্ট অ্যাফেয়ার্স বা লাস্ট ডেটা অনুযায়ী তোমরা আপডেট করে নেবে। এটা লাস্ট ডেটাটাই আমি বললাম, তো এটা খেয়াল করে রেখে দিও। ওকে? তো মোটামুটি কেজি রিলেটেড তথ্যগুলো বা সোনালি তথ্যগুলো আমার বলা হয়ে গেছে। আর তো খুব বেশি কিছু বলার নেই। কোন রাজ্যে কোথায় কোন সোনা মাইনিং এর জায়গা আছে সেটা আমি হালকা করে পিডিএফ দিয়ে দিয়েছি। তোমরা পিডিএফ যখন পিডিএফ করে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। যেমন কর্ণাটকাতে যেমন এই কেজিএফটা বন্ধ হয়ে গেছে, কোলার গোল্ডফিল্ড যেমন বন্ধ হয়ে গেছে, তেমনই হুত্তি মাইনিং বলে একটা মাইন আছে। ঠিক আছে? হুত্তি মাইন, তো এখানে খুব কম পরিমাণে সোনা পাওয়া যায়, তবুও এখনো রয়েছে হুত্তি মাইন। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। অন্ধ্রপ্রদেশের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার, ঠিক আছে, লার্জেস্ট প্রডিউসার কর্ণাটকা, যেখানে 80% কর্ণাটকা আর কি সোনা দেয়, কিন্তু কোলারটা তো সবথেকে বেশি দিত, কোলারটা এখন বন্ধ হয়ে গেছে, তাই এখন হুত্তি মাইনে সবথেকে বেশি দিচ্ছে। আর অন্ধ্রপ্রদেশের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার, যেখানে ওই রামাগিরি অঞ্চলটা অনন্তপুরের কাছাকাছি, সেই গোদাবরীর আশপাশের অঞ্চল আর কি, এখানে পাওয়া যায় সেকেন্ড লার্জেস্ট। ঠিক আছে? ডিপোজিট হয়েও রয়েছে সব থেকে বেশি এখানে। ঝাড়খণ্ডের থার্ড লার্জেস্ট প্রডিউসার, যেমন হচ্ছে সোনা নদী অঞ্চল, সোনা নদী এটা সুবর্ণরেখার পাশের অঞ্চল একটা, এই অঞ্চলে পাওয়া যায়। বা সিংভূম অঞ্চলে পাওয়া যায়। সিংভূম যে অঞ্চল, ছোটনাগপুর পেরু অঞ্চল, যাদেরকে যারা পড়েছো এখানকার জিওগ্রাফি, এই অঞ্চলগুলোতে ঝাড়খণ্ডে পাওয়া যায়, এটা থার্ড লার্জেস্ট।
তাহলে সব থেকে বেশি প্রডিউসারের নাম কি? দেখো আগেরটা আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে সব মজুদ Reserve. জায়গাগুলো, রিজার্ভ বলেছিলাম তাই তো? সব কি বলেছিলাম? রিজার্ভ। আর এটা কি বলছি আমি? সব প্রডিউসারের কথা বলছি। Producer. কোনটা কি খেয়াল রেখে দিও, এটা হচ্ছে প্রডিউসার আর এটা বলছিলাম রিজার্ভ। তাহলে থার্ড হলে ঝাড়খণ্ড, সেকেন্ড হলে অন্ধ্রপ্রদেশ, আর লার্জেস্ট হলে কর্ণাটকা। ওকে, এছাড়া কেরালা তো পাওয়া যায়, একটু খেয়াল রেখে দিও। গোল্ড সায়েন্স, সায়েন্সের দিক থেকে কি ইম্পর্টেন্ট, তোমরা তো সায়েন্সের দিক থেকে পড়োছই। যেমন এর সিম্বল হচ্ছে এইউ, অরাম বলা হয়, সেখান থেকে আর কি এইউ আসছে। অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 79, ঠিক আছে। আর ইলেকট্রিক কন্ডাক্ট করতে পারে, রেজিস্ট্যান্স পাওয়ার রয়েছে, তারপরে ধাতুর যা যা থাকে আর কি, তো সেইগুলো হচ্ছে ফিচার্স। আর কারেন্সিতে এটা ইউটিলাইজ করা হয় ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর থেকে, এটা স্ট্যান্ডার্ডাইজেশনে করা হয়েছে 19th সেঞ্চুরির পর থেকে। তো এটা মোটামুটি আমি তো পেটিএমে দিয়ে দিচ্ছি, খুব বেশি এখানে আলোচনা করা যায়, ফ্যাকচুয়াল যেটা রয়েছে। এবং এই যেটা বলছিলাম হোয়াই গোল্ড, গোল্ডই কেন করা হয় ব্যাংকিং সেক্টরে কারেন্সি হিসাবে। তো যেহেতু 5টা যে মানে প্রিসিয়াস মেটাল রয়েছে, যেমন প্লাটিনাম, প্যালাডিয়াম, রোডিয়াম, সিলভার এবং গোল্ড, এদের মধ্যে মানে বলা যেতে পারে যে গোল্ড আর প্লাটিনিয়াম হচ্ছে একটা রিমেইনিং এলিমেন্ট, এবং এই এলিমেন্টটা সব জায়গায় মানে সীমিত পরিমাণে রয়েছে, কিন্তু এর ভ্যালুয়েশন সব থেকে বাড়ছে। কিন্তু প্লাটিনাম কিন্তু রেডিয়েশনের জন্য কনভার্ট হয়ে যায়, কিন্তু গোল্ড কিন্তু হয় না, একমাত্র পড়ে থাকে গোল্ড, যেটা রেডিয়েশনে কখনোই রূপান্তরিত হচ্ছে না সেরকম অর্থে। তো গোল্ডে রূপান্তরিত হলে তার সময় লেগে অনেকটা বেশি, তার জন্য এটা একমাত্র যেটা আর কি থেকে যাবে, তার রিসোর্স কত থাকবে কিন্তু দাম থাকবে আবার বেশি বাড়তে থাকবে আর কি। তাই জন্য গোল্ডটাকেই ব্যাংকিং কারেন্সি হিসাবে কাজে লাগানো হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো আজকে লাস্ট টপিক, একটু ইতিহাসের টপিক চলে আসি। তাহলে এই টপিকটা এখানে শেষ করবো আমি, এই টপিকটা আর কি, যে টপিকটা তোমাদের পড়াচ্ছি এখন, সেটা হচ্ছে আর আর আর। কে কে দেখেছো? আর আর কে কে দেখেছো গো? আর 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 কে কে দেখেছো? আর 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 কেউ দেখেনি স্যার। আমি দেখেছি স্যার। বাহ, খুব ভালো করেছো। দেখো এখানে মূলত দুখানা ক্যারেক্টারের ওপর সিনেমাটা করা হয়েছে, যদিও গল্পটা প্রেক্ষাপট আলাদা ছিল। একটা হচ্ছে আল্লুরু সীতারামা রাজু, আর একটা হচ্ছে কোমারাম ভীম। এই দুটো এবারের বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি, তোমরাও পারলে দেখে যেও। আল্লুরু সীতারাম রাজুটার সঙ্গে যুক্ত যে বিদ্রোহটা, সেটা হচ্ছে একটা কৃষক বিদ্রোহ, তার নাম হচ্ছে রামপা বিদ্রোহ। 1922 সালে শুরু হয়েছিল, 24 সালে গিয়ে শেষ হয়ে যায় এই রাজুকে যখন মেরে ফেলে। আর কোমারাম ভীম গোন্ড যে বিদ্রোহটা হয়েছিল, গুন্ডি বিদ্রোহ 1930s এর এরাতে, সেটা আবার পরবর্তীকালে তেলেঙ্গানা বিদ্রোহের সঙ্গে মিশে যায়। মোটামুটি 1946 থেকে 1950 পর্যন্ত বলতে পারো, যেটা চলেছিল আর কি তেলেঙ্গানা বিদ্রোহ, তার সঙ্গে মিলে যায়। তো এই প্রসঙ্গের জন্য এবং গোন্ড ট্রাইবালকে ঘিরে এটা হচ্ছে, তাই জন্য এই টপিকগুলো আবার ইম্পর্টেন্ট হয়ে যায় হিস্ট্রিক্যাল এবং ট্র্যাডিশনাল জিকের পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো এটা গোন্ড ট্রাইবালের ছবি, তোমরা মোটামুটি গোন্ড ট্রাইব জানো কি জিনিস, আমি যদিও বলে দিই একটু একটু। সেটা হচ্ছে গোন্ড ট্রাইব। তোমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখার চেষ্টা করো, এই দিকটা কি পাহাড়, আরাবল্লী। এই দিকটা কি পাহাড়, ইন্দো। এই দিকটা কি পাহাড়, নাগপুরা। সাতপুরা, এই দিকটা কি পাহাড়, ইস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট, এটা, ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট। এটা। নীলগিরি। নীলগিরি। তো মূলত এই মাঝের তেলেঙ্গানা আর রয়্যাল সীমা তোমরা জানো, প্লেটু যেটা অঞ্চল, এইখানকার ট্রাইবাল গ্রুপটার নাম হচ্ছে গোন্ড।
গোন্ড ট্রাইবাল গ্রুপ। যদিও গোন্ডের অপর নাম আছে, কেউ বলে কোন্ড, কেউ বলে কুই, কেউ বলে কৈতুর। আবার এটাই যখন গোদাবরীর তীরে আসে তখন নাম হয়ে যায় রাম্পা। গোন্ড কথাটার অর্থ তেলুগু ভাষায় দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলের লোক। দুই পাহাড়ের মধ্যবর্তী মাউন্টেন হিলের এরিয়ার মধ্যে যারা বসবাস করছে, অরণ্যে বসবাসকারী লোকজন, দুটো পাহাড়ের মধ্যে অরণ্যে বসবাসকারী লোকজনকে বলা হয় গোন্ড তেলুগু ভাষা অনুযায়ী। এই গোন্ডের ল্যাঙ্গুয়েজ যে সে জায়গায় অঞ্চল বসবাস করে, এরা পরবর্তীকালে মুভড হয়ে এখানে চলে গেছিল, এই পুরোপুরি মাঝের বেল্টে তারা চলে গেছিলো আর কি। এখানে মেনলি তারা বসবাস করা ছড়িয়ে গেছিলো আর কি। তো এইসব নিয়ার অ্যাবাউট যে লোকেশন, এদের নিজস্ব ভাষা তো হচ্ছে গুইন্ডি ভাষা বা গুন্ডি ভাষা, গুন্ডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু এরা যে রাজ্যে বসবাস করে, ধরে রাখো তেলেঙ্গানায় বাস করছে তো তেলেগু ভাষা, ঠিক আছে, এমপিতে হলে হিন্দি ভাষা, উড়িষ্যার দিকে হলে ওড়িয়া ল্যাঙ্গুয়েজ মূলত এরা ব্যবহার করে থাকে, কিন্তু আসল ভাষা হচ্ছে গুন্ডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো যদি তোমাকে বলা হয় জিকের কোশ্চেন এখান থেকে কি লাগবে স্যার, গোন্ড থেকে, তাহলে মনে রাখবে জিকের জিনিস, এটা হচ্ছে লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ অফ ইন্ডিয়া, তাই তো? লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ অফ ইন্ডিয়া, এটা একটা পয়েন্ট মনে রেখে দিও। অর্থাৎ ভারতবর্ষের মোট প্রায় 13 মিলিয়ন পিপল হচ্ছে গোন্ড ট্রাইবালের লোকজন, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট মনে রাখবে, কোন কোন, তোমার যদি বলা হয় রাজ্যগুলোতে বলুন যে কোন কোন জায়গাতে সব থেকে বেশি পরিমাণে গোন্ড রয়েছে, তাহলে মনে রাখবে সব থেকে বেশি রয়েছে এই মাঝের রাজ্যটা মধ্যপ্রদেশ, তারপরে রয়েছে ছত্তিশগড়, তারপরে রয়েছে মহারাষ্ট্র, তারপরে রয়েছে উড়িষ্যা, তারপরে রয়েছে ইউপি, তারপরে রয়েছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তারপরে রয়েছে বিহার, তারপরে রয়েছে কর্ণাটকা, তারপরে রয়েছে ঝাড়খণ্ড, তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড লাস্টে রয়েছে গুজরাট। তাহলে মোটামুটি ডেকান প্লেটু অঞ্চলটাতে পুরোপুরি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোন্ড ট্রাইবাল লোকজন, ঠিক আছে। তো মূলত সব থেকে বেশি রয়েছে তোমার মধ্যপ্রদেশ রাজ্যে, এই করতে করতে আর কি গেছে পপুলেশনটা, কোন রাজ্যে সব থেকে বেশি। তো এটা একটু খেয়াল রেখে দিও, পরীক্ষার জন্য আসতে পারে, আসেও আর কি। স্যার এই জায়গাটা কি লিখেছেন, ওই গোন্ড থেকে মানে ড্রপ ডাউন করে ওই জায়গাটা 2 নম্বর দিয়ে সার্কেল করেছেন দেখুন, 2 নম্বর দিয়ে সার্কেল করেছি, দুজন মানে গোন্ড দুই পাহাড়ের মাঝে যারা বসবাস করে পাহাড়ি অঞ্চলে, দুই পাহাড়ের মধ্যে অরণ্যে বসবাসকারী লোকজনকেই গোন্ড বলা হয় আর কি। গোন্ড কথাটার মানেটা কি, মিনিং কি, সেটা বললাম, হলো? ও লোকজন হয়েছে এটুকু? আচ্ছা, তো যেটা বলছিলাম, তো গোন্ডের যে বিদ্রোহ, দুটো বিদ্রোহই আসলে ওই আল্লুরি সীতারাম আর কোলারাম ভীম, এই দুটোই গোন্ড জাতিকে নিয়ে। এবার সেই হিস্ট্রিক্যাল পয়েন্টগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে আল্লুরি সীতারাম রাজু, এনার যে মূল ঝামেলা যেটা হচ্ছে, সেই ঝামেলাটা হচ্ছে কোথায়, গোদাবরীর পূর্বর দিকে যে গোদাবরী ডিস্ট্রিক্টটা আছে সেখানে ঝামেলাটা চলছে। পূর্ব গোদাবরী ডিস্ট্রিক্টে, ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে ঝামেলাটা চলেছিল। যদি তোমাকে হিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে বলে যে কোন জায়গা, তাহলে তুমি বলবে গুডেম পাহাড়ি অঞ্চল, গুডেম পাহাড়ি হিল রিজিয়ন অঞ্চলে এইখানে এই বিদ্রোহটা, কৃষক বিদ্রোহটা হয়েছিল গুডেম পাহাড়ি। কেসটা কি, কেসটা হচ্ছে যখন
এই যে জায়গাটা অন্ধ্রপ্রদেশ, এই যে জায়গাটা পুরোটাই আগে তো ব্রিটিশদের সবই ছিল এই মাদ্রাস প্রভিন্সের অন্তর্গত। তো এখানে তো মাদ্রাস প্রভিন্স, সবই মাদ্রাস প্রভিন্সের অন্তর্গত এলাকা, তো সবই ব্রিটিশরা স্ন্যাচ আউট করে নিচ্ছে। তো ব্রিটিশদের উদ্দেশ্য ছিল যেমন ট্যাক্স তুলে তুলে, শোষণ করে করে, প্রফিট করে করে, বিজনেস করে সব তুলে নিয়ে যাওয়া, তেমনই এখানে যে অরণ্যযুক্ত অঞ্চল, পেটু রিজিয়ান, অরণ্যযুক্ত অঞ্চল, ঘন অরণ্যযুক্ত অঞ্চল, সেখানে সমস্ত অরণ্যগুলোকেও কাঠ টাঠ, দামি দামি কাঠগুলোকে নিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া, টাকা ইনকাম করা, এটাও ব্রিটিশদের লক্ষ্য ছিল। তো সেই নিয়ে মাদ্রাস মাদ্রাস ফরেস্ট অ্যাক্ট ব্রিটিশ সরকার বার করেছিল 1882 সালে, যাতে কেউ গাছ কাটতে পারবে না বা কেউ অরণ্যের ওপর নির্ভর করে জীবনযাপন করতে পারবে না, সেটা ব্রিটিশ সরকারের আপত্তি রয়েছে। তো যখন সরকার বলল, তখন যারা এখানকার সাধারণ জঙ্গলে বসবাসকারী লোকজন, সেই ট্রাইব লোকজন, তাদের তো সমস্যা হবেই। তার কারণ ট্রাইব লোকজন একটা মেথডে চাষ করত। তারা কি করত, চার ধার দিয়ে গাছগুলোকে আগুন লাগিয়ে দিত এবং মাঝখানে গাছগুলোকে পুড়িয়ে দিত, যাতে কোনো রকমভাবে আগুন ছড়িয়ে না যায়, দাবানল না হয়। এবং এই পার্টিকুলার জায়গাটাতে তারা কি করতো, শিফটিং এগ্রিকালচার করতো। ওকে বলা হয় পুডিং এগ্রিকালচার, শিফটিং এগ্রিকালচার করতো। ঠিক আছে, তো ব্রিটিশ সরকার বলছে এটা তো হচ্ছে পরিবেশ দূষণ, তো করা যাবে না, প্লাস আমাদের আইনে নেই, করতে পারবে না। তো এই নিয়ে মানুষজনের ওপর অত্যাচার বেড়ে গেছিলো, উল্টে ট্যাক্স বাড়ানো হচ্ছিল, এখানকার জমিদাররা ট্যাক্স বাড়াচ্ছিল লোকজনের ওপর, কিন্তু তারা চাষবাসই করতে পারছে না, তারা খাবার পাচ্ছে না, অপুষ্টিতে ভুগছে, তারা নানা রকম মহামারী শুরু হয়ে যাচ্ছে, রোগ বিসুখ হচ্ছে। তো এই অঞ্চলেরই একটা লোক, সে বারাণসীতে চলে গেছিল, সারা দেশ ঘুরেছিল, এবং 1920 সাল নাগাদ তুমি দেখতে পাচ্ছ ভারতবর্ষে আরেকটা বিদ্রোহ শুরু হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। কি বিদ্রোহ গো? নন কোঅপারেশন মুভমেন্ট, তাই না? হ্যাঁ। তো ব্রিটিশদের তাড়াতে হবে, সরাতে হবে, এরকম একটা চিন্তাভাবনা চলে আসছে। তো সেই লোকটা যে বাইরের দিকে চলে গেছিল এবং ফিরে আসছে তার নিজের জায়গায়, তার নাম হচ্ছে আল্লুরি সীতারাম রাজু। এবং ইনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গায় ঘুরে 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 ঘুরে, ইনি শিক্ষিত লোক ছিলেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গিরিলা যুদ্ধ শিখে এসেছিলেন এবং মার্শাল আর্ট শিখে এসেছিলেন। ঠিক আছে, তো তোমায় যদি বলা হয় গেরিলা যুদ্ধটা কোন পৃথিবীর কোন দেশে প্রথম ইউটিলাইজ করেছিল, তাহলে তুমি মনে রাখতে পারো 300 বিসির দিকে বা 6th সেঞ্চুরির দিকে শুরু হচ্ছে। প্রথমে শুরু হচ্ছে তোমার ইজিপ্টে, তারপরে এটা চায়না নিচ্ছে, পরে ভারতবর্ষের দিকেও এটা ছড়িয়েছে গেরিলা ওয়ারটা। গেরিলা ওয়ারটা হচ্ছে যে টুকরো টুকরো একটা ধরো গ্রামের ধরো 5টা পরিবার ছড়িয়ে ছিটিয়ে গেল, করে একজনকে অ্যাটাক করলো বিভিন্ন রকমভাবে, সেগ্রিগেট হয়ে, মানে খণ্ড খণ্ড দল দল হয়ে হয়ে একসাথে অ্যাটাক করলো, এটাকে বলা গেরিলা যুদ্ধ আর কি। যাই হোক, শিবাজিও এটা করতো না? শিবাজিও করতো। তো এই গেরিলা যুদ্ধ পন্থাটাকে ইউটিলাইজ করেছিল এবং এখানকার লোকজনকে তীর ধনুক দিয়ে ট্রেনিং করে, এগুলো যদি আদর্শনী করে, এখানকার ব্রিটিশ সরকার এবং এখানকার জমিদারদের বিরুদ্ধে আর কি লড়াই করা শুরু করলো আল্লুরি সীতারাম রাজু। এবং তিনি খুব তাড়াতাড়ি পপুলার হয়ে গেছিলেন এবং বিদ্রোহ শুরু হলো 1922 সালে। এই যে কৃষক বিদ্রোহটা হয়েছে তারই নাম হচ্ছে রাম্পা বিদ্রোহ। তোমরা পরীক্ষার আগে এটা পড়ে যাবে রাম্পা রেভিলিয়ান। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রাম্পা রেভিলিয়ানটা। রাজুকে যখন ধরে ফেলে শেষের দিকে ব্রিটিশ সরকার এবং গুলি করে মেরে দেয় 24 সালে, তারপরে এই রাম্পা বিদ্রোহটা আর কি খতম হয়ে যায়। ঠিক আছে, তো এটা একটা বড়সড় এই অঞ্চলের শাসকদের জন্য চ্যালেঞ্জের কারণ হয়ে গেছিল। এই যে গল্পটা, এই গল্প জানতে পেরেছিল আবার আরেকটা লোক, যে লোকটা এই দিকে লড়াই করছিল, তেলেঙ্গানার দিকে লড়াই করছিল এবং ভুগছিল। তার নাম হচ্ছে আবার কোমারাম ভীম। কোমারাম ভীম, আর দেখো আল্লুরি সীতারাম রাজু, যার নাম পড়ালাম আগেরটাতে, আল্লুরি সীতারাম রাজু, এরা জন্ম হয়েছিল 1897 সাল, মানে এই আইনের মোটামুটি পরবর্তীকালে। আর কোমারাম ভীম তার জন্ম হচ্ছে 1901 সাল, মানে মোটামুটি সমসাময়িক লোক।
যদিও সিনেমাতে দেখিয়েছে যে এরা একসাথে বন্ধুত্ব হয়ে লড়াই করেছে, আসলে গল্পটা ভুল, ওটা সিনেমার কাল্পনিক গল্প। আসলে এরা কেউ কাউকে দেখেনি। কোমারাম ভীম রাজুর কাছ থেকে আর কি লড়াইয়ের সেই গল্প জানতে পেরে, লালুর কাছ থেকে নয়, রাজুকে দেখে আর কি তিনিও খুব ইন্সপায়ার হয়েছিলেন এবং তিনিও এই পন্থা নিয়েছিলেন। তো রাজু হায়দ্রাবাদের কাছে, তেলেঙ্গানার হায়দ্রাবাদের কাছে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে, এবং ওই গোন্ড সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিল। তারা জঙ্গলে থাকতো, তার মানে এ ছিল একদম অশিক্ষিত লোক, যেহেতু তাদের স্কোপ ছিল না, জঙ্গল বসবাস করতো, ট্রাইবাল লোকজন। আবার খেয়াল করে দেখো, যেহেতু হায়দ্রাবাদ অঞ্চলে বসবাস করতো, তাহলে স্টেটটার নাম কি ছিল তৎকালীন সময়? তখন তো তেলেঙ্গানা ছিল, তখন নাম কি ছিল? হায়দ্রাবাদ স্টেট ছিল। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মানে তোমার মনে করে দেখো, হায়দ্রাবাদ মানেই হচ্ছে নিজামের জায়গা, মানে অধিপত্যমূলক উচ্চতা নীতি অনেক কাল আগে। তো 1901 সালের পর থেকে যিনারা আসছেন তার নাম কি? নিজামের নাম কি? নিজাম ওসমান আলী। তোমাদের পড়িয়েছিলাম, লিস্ট পড়িয়েছিলাম। এবার একদিকে তো ব্রিটিশ সরকারের চাপ রয়েছেই, তারপরে আবার নিজামের চাপ রয়েছে। নিজামের আন্ডারে আবার অনেক তোমার ওই লোকজন থাকে, জমিদার টাইপের লোকজন, যারা আর কি সামন্ত রাজা, তাদেরকে বলা হতো দুরাস। এই দুরাসদের অত্যাচার ছিল। তো সবটা মিলিয়ে এখানকার যা ট্রাইবাল গ্রুপ, তারা নাজেহাল হয়ে যেত। তারা তো মেনলি কৃষিকাজ করে খেত, তারা জীবনযাপন আর কি চাপ হয়ে যেত, তারা অরণ্যের উপর ডিপেন্ড করে থাকছে আর কি, তাদের চাপ হয়ে যেত। তো তারা কিছুতেই পেরে উঠছে না, তারা ফুড ক্রাইসিসে ভুগছে, ট্যাক্স দিতে মরে যাচ্ছে। তো কোমরাম ভীমের বাবাও লড়াইটা শুরু করেছিল, কিন্তু বাবাকে মেরে ফেলে এই নিজামের লোকজন, পুলিশ, এখানকার নিজামের পুলিশ মেরে ফেলে। তো কোমরাম ভীম তারপরে শিফট করে চলে যায়, মানে গ্রাম থেকে, জঙ্গল থেকে চলে আসে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে এসে তিনি একটা পরবর্তীকালে ওখানকার একটা প্রেসে, নিজাম বিরোধী কোনো একটা পত্রিকাতে কাজ করতেন। পরবর্তীতে সেই প্রেসের মালিক, পত্রিকার মালিক যখন, সম্পাদক যখন নিজে আর কি অ্যারেস্টেড হয়ে যান, তখন কোমরাম ভীম আর কি কী করেন বুঝতে পারেন না, তিনি আবার ফিরে যান গ্রামে এবং সেখানে বচসা হয় নিজামের লোকজনের সঙ্গে। তো তখন তিনি কথাবার্তায় নিজামের এক জমিদারকে মেরে দিয়েছিল আর কি, বা উচ্চতত কর্মকর্তাকে মেরে দিয়েছিল, খুন করে দিয়ে তিনি পালিয়ে চলে যান একদম আসামে। পালিয়ে চলে যান একদম আসামে। আসামে গিয়ে তিনি চা বাগানে কাজকর্ম করছিলেন। পরবর্তীকালে ওখানকার ইউনিয়নের মধ্যে মিশে যান এবং সেই সময়, মানে ওই 1920 সালের পরবর্তীকালের সময়টা যখন উনি চলে যাচ্ছেন আসামের দিকে, সে সময় দেখো ওই 20 সাল 26 সাল এইরকম সময় সারা ইন্ডিয়াতেই কম বেশি করে কমিউনিস্ট পার্টির যে থটটা, সেটা আবার ডেভেলপ হচ্ছিল। তোমাদের পড়েছিলাম মনে হচ্ছে হিস্ট্রিতে, যারা যারা পড়েছিলে, সেই তিনি কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছিলেন এখানে। তখন ওনাকে আবার জেলে ধরে নিয়ে চলে যাওয়া হয়। তো তিনি জেল ভেঙে পালিয়ে আসেন এবং মালগাড়ি করে তিনি আবার চলে আসেন নিজের জায়গাতে। করে এসে দেখেন যে কোনো অবস্থা পাল্টায়নি, ওই একই রয়ে গেছে, নিজাম এখন অত্যাচার করে যাচ্ছে। বরং উপরন্তু নিজামের একটা পুলিশ গ্রুপ তৈরি হয়েছে, সে পুলিশ গ্রুপটা আসলে রাজাকার বাহিনী। রাজাকার, তোমরা যখন বাংলাদেশে পড়ো তখন রাজাকার বাহিনী পড়ো। রাজাকারটা হচ্ছে পার্টিকুলারলি যারা মুসলিম রাষ্ট্রপক্ষের লোকজন আর কি, মুসলিম লীগের সমর্থক বলতে পারো, ঠিক আছে। একরকমভাবে বলা যায় যে এটা একটা প্যারামিলিটারি ভলেন্টিয়ার ফোর্স ফর মুসলিম ন্যাশনালিস্ট, ঠিক আছে। তো হোয়াট এভার, এই রাজাকারদের একটা পার্টি ছিল, পার্টিটার নাম হচ্ছে MIM, যার ফুল ফর্ম হচ্ছে মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন। আবার বলছি, মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন, বা শর্টে মিম পার্টি, যেটা তৈরি হয়েছিল 1938-এ এবং এর ফাউন্ডারের নাম হচ্ছে বাহাদুর ইয়ার জাং। বাহাদুর ইয়ার জাং, এবং অন্যতম নাম হচ্ছে, লিডারের নাম হচ্ছে কাসিম রাজভি। এরা আর কি ওই পাকিস্তান রাষ্ট্রের সমর্থক লোকজন আর কি। তারাও অত্যাচার করছে এদের ওপর, ট্রাইবাল গ্রুপের ওপর। মূলত গোন্ড ট্রাইবালটা হচ্ছে হিন্দু রিচুয়ালিস্টিক ঘেঁষা, তার কারণ মানে রিজিয়ান ঘেঁষা আর কি, রিলিজিয়ান ঘেঁষা গোন্ড ট্রাইবালের লোকজন। তার কারণ তাদের মূল দেবতা মাতৃ বা মাদার দেবতা হচ্ছে, মাদার গডডেসের নাম হচ্ছে, তোমরা জানো নিশ্চয়ই, ওই যে
মারাই ঠাকুরের নাম শুনেছো? মারাইন ঠাকুর? ও লোকজন, ও লোকজন, মারাইন ঠাকুরের নাম শুনুনি? হ্যাঁ স্যার। ঠাকুর বললেন? মারাইন ঠাকুর, মারাইন, শুনুনি তো? না, আমি শুনি না। কি রে ভাই, এরা সিরিয়াল দেখে না? বাহামণি দেখোনি সিরিয়াল? মারাইন ঠাকুর? না 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 স্যার, আমি এটা সিরিয়াল দেখিনি। আচ্ছা, আরাম গুরু? মারান গুরু ওই রকম টাইপের, ওই মারাইন ঠাকুর টাইপের, ঠিক আছে? তো মারাইন ঠাকুর তিনি হচ্ছে মাদার গডডেস। তো অর্থাৎ হিন্দু কালচার ঘেঁষা একটা গোন্ড ট্রাইবাল। আর এইদিকে হচ্ছে তোমার রাজাকার লোকজন, তো তারা অত্যাচার করছে। ওইদিকে নিজাম রয়েছে, ছোটো ছোটো তোমার যারা দুরাস, যারা আর কি তোমার ফেডারাল মানে কি বলো ফিউডাল মোনার্কি আর আর কি সামন্ত রাজা জমিদার, তারা অত্যাচার করছে। সবটা মিলে এখানকার লোকজন পুরো নাজেহাল রয়েছে। তো কোমারাম ভীমও ওই আল্লুরি সীতারাম বা রাজুর আদর্শে ইন্সপায়ার হয়ে, তার বিপ্লবে আদর্শ হয়ে তিনিও সশস্ত্র বিপ্লব ধরলেন। তিনিও একই রকমভাবে গেরিলা যুদ্ধে পারদর্শী হলেন এবং ওখানকার লোকজনকে অ্যাওয়ার করে নিয়ে প্রায় আশপাশের প্রায় 12খানা গোন্ড গ্রামকে জড়ো করে দিয়ে তিনি অ্যানাউন্সমেন্ট করলেন যেটা গোন্ড রাজ্য তৈরি করব। এটা নিজামের বাইরে গোন্ড রাজ্য। এবার যেই গোন্ড রাজ্য তৈরি হবে 12খানা ট্রাইবাল গ্রামকে নিয়ে, তখন নিজামের একটু চাপ হয়ে গেছিলো। তখন একটা অ্যালাইনমেন্ট করার জন্য চেষ্টা করা হয়েছিল, যাতে কম্প্রোমাইজ করা যেতে পারে, সমঝোতা করা যেতে পারে। তো কোমারাম ভীম বলেছিল যে না, আমরা কোনো কম্প্রোমাইজ করবো না ভাই, বরং তুমি যেসব ট্যাক্স যদি আরোপ করেছো সেগুলো সব তুলে দাও এবং যে লোকগুলোকে তুমি অ্যারেস্ট করে সেই লোকগুলোকে তুমি ছেড়ে দাও। তো করেনি, বরং তার পুলিশকে দিয়ে আর অত্যাচার করা হয়েছিল। তো এই করতে করতে যে লড়াইটা তোমার শুরু হয়েছিল মোটামুটি 1930 সাল, সে চলতে চলতে তোমার চলে এসলো প্রায় 10 ইয়ার্সের বেশি টাইম ধরে। 1940 সাল অবধি টানা চলেছিল এবং 40 সালে গিয়ে এই লোকটাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, নিজামের লোক গুলি করে মেরে ফেলছে এবং কোমারাম ভীম মারা যাচ্ছে। কিন্তু এরই এই এই যে লড়াইটা, সেই লড়াইটার কিন্তু আগুন এখানে বন্ধ হয়নি, কন্টিনিউয়াস লড়াইটা চলে যায় এবং করতে করতে লড়াইটা কনভার্ট হয় তেলেঙ্গানা বিদ্রোহ বা তেলেঙ্গানা রেভিলিয়ানে। তেলেঙ্গানা রেভিলিয়ানটা ওই নিজামকে নিয়ে সমস্যাটা হয়ে যায়, যেটা সময় শুরু হয়েছিল 1946-এ, চলেছিল 1951 অবধি। যে নিজামের পতন হোক এখানকার গোন্ড লোকজন চাইছিল আর কি, যাতে যে নিজাম আর কি যে অরণ্য কেড়ে নিয়েছে সেই অরণ্য যাতে ফিরিয়ে পাওয়া যায়। যে একটা কথা বলিনি আমি, এই যে কোমারাম ভীম, এর একটা বিখ্যাত উক্তি ছিল যেটা পরীক্ষার জন্য আসতে পারে। উক্তিটা হচ্ছে জল, জঙ্গল, জমিন। একটা বিখ্যাত উক্তি, দেখবে সিনেমাতে একটা বড় সড়ো পতাকা উঠিয়েছে, জল জঙ্গল জমিন। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে কোটেশন, এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। জল জঙ্গল জমিন বলে তিনি আহ্বান দিয়েছিলেন যে এটা আমাদের অধিকার, আমরা এটা পাবো, এটা আমাদের নিজস্ব অধিকার, জল জঙ্গল জমিন। তো এটা হাঁক দিয়ে তিনি বিদ্রোহ শুরু করেছিলেন আর কি। এটা মনে রেখে দিই, জল জঙ্গল জমিনটা ইম্পর্ট্যান্ট। তো হোয়াট এভার, তো তেলেঙ্গানাতে এই বিদ্রোহ সমান্তালে এসেই যায় জল জঙ্গল জমিনের, এবং ল্যান্ড রিডিস্ট্রিবিউশন করে দিতে হবে এই দাবিতে তেলেঙ্গানা বিদ্রোহ কন্টিনিউ হতে থাকে, চলেই যায় আগুনটা। অন্যদিকে গল্প যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 47 সাল তখন চলে আসছে, মানে দেশভাগ হয়ে যাচ্ছে পাকিস্তান ইন্ডিয়া। তো নিজাম বলছে আমি পাকিস্তানে যাব, কিন্তু তখন চ্যালেঞ্জ কার? প্রাইম মিনিস্টার নেহরু এবং সর্দার বল্লভ প্যাটেলের চ্যালেঞ্জ হচ্ছে যে রাজ্যগুলোকে নতুন করে ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড করানো, তাই না? চ্যালেঞ্জ আসছিল। তো হায়দ্রাবাদ যখন কিছুতেই আসছিল না, বরং উল্টে ইউএন সিকিউরিটি কাউন্সিলে চলে গেছিলো যে না, ইন্ডিয়া জোর জবরদস্তি করছে। তো তখন জওহরলাল নেহরু কি করে, আর একদিকে তো তোমার বিদ্রোহ চলছে, তেলেঙ্গানা বিদ্রোহ চলছে এরমভাবে, কেরিলা বাহিনী বিদ্রোহ চলছে, সবটা নিয়ে প্রাইম মিনিস্টার আর বল্লভভাই প্যাটেল এবং আর্মির লোকজন একটা পুলিশ বাহিনী পাঠিয়ে দিল, এখানে ঘিরে ধরলো সমস্ত লোকজনকে। তো সেই বাহিনীটার অপারেশনটার নাম ছিল কি? অপারেশন পোলো। ঠিক আছে, অপারেশন পোলো সেট আপ করা হলো 1948-এ। এটা চলেছিল তোমার 5 দিন মোটামুটি, 13 থেকে 18 সেপ্টেম্বর
চলেছিল, অপারেশন পোলো। পোলো বলতে অ্যাকশন অফ পুলিশ বা পুলিশ অ্যাকশন বলা হয় মেনলি। যাই হোক, সেই সময় যিনি সেনাপ্রধান ছিলেন, আর্মি মেজর জেনারেল ছিলেন ইন্ডিয়ার, তার নাম হচ্ছে JN বা জেনারেল JN চৌধুরী। এনার নামটা মনে রাখি, তৎকালীন সময় ইন্ডিয়ার আর্মির চিফ, ঠিক আছে। আর সেই সময় যিনি আর কি নিজাম, তার নাম কি বলেছিলাম, ওসমান আলী, ঠিক আছে। আর ওই তো রাজাকার বাহিনীদের একটা একজন ছিলেন, ওই যে কাসমি বললাম না, কাশিম রিজভি, এনারা তো ছিলেনই, যারা আর কি পাকিস্তানপন্থী লোকজন। তো হোয়াট এভার, একটা সময় গিয়ে যখনই আর্মি ঢুকে গেল তখন এই বিদ্রোহ থেমে গেল এবং যুদ্ধ চলছিল এই রাজাকার বাহিনীর সঙ্গে ইন্ডিয়ান আর্মির। 5 দিনের মাথায় গিয়ে চাপে পড়ে যাচ্ছে এবং ওসমান আলী সিকিউরিটি কাউন্সিলে গিয়ে রিপোর্ট জমা দিচ্ছে যে ইন্ডিয়া ঠিক করছে না। পরে নানা রকম পলিটিক্যাল প্রেশার করে আর্মিকে চাপে রেখে সব রকমভাবে ওসমান আলী সেই রিপোর্ট উইথড্র করে নিচ্ছে এবং বলছেন যে না, আমরা ইন্ডিয়ার মধ্যেই ঢুকে যাচ্ছি। আর রিজভি ফিজবি সব অ্যারেস্টেড হয়েছিল ইন্ডিয়ান আর্মির দ্বারা। পরবর্তীকালে এরা সব শিফট করে চলে যায় পাকিস্তানে, ঠিক আছে। এখন ওখানকার সব এদের বংশধররা সব ওখানকার পলিটিশিয়ান বা ওখানকার টেমপি লোকজন, হোয়াট এভার। এই করতে করতে জানুয়ারি মাসে 50 সাল 51 সাল নাগাদ এই স্টেটটা হায়দ্রাবাদ স্টেট নামেই পুরোপুরি আর কি ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড হয়। পরবর্তীকালে যখন স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসে 1955-এ, তার দ্বারা 1956-এ প্রথমবারের জন্য যখন তেলেঙ্গানার জন্য আবার ওই বিদ্রোহ শুরু হয় ভাষা নিয়ে এবং রাজ্য তৈরি করা হয় আর্টিকেল 2 এবং 3 অনুযায়ী, তোমরা জানো ওই ফজল আলী রিপোর্টের ওপর ভিত্তি করে, তাই না? মনে হচ্ছে তো? হ্যাঁ স্যার। সেইখান থেকে তখন পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশ হয় এবং তার সাথে মার্চ করে দেওয়া হয়। তো এটা হচ্ছে পলিটিক্যাল স্টোরি এবং হিস্ট্রিক্যাল স্টোরি। তো এই পয়েন্টগুলোকে একটু খেয়াল করে যেও, 2-3টে পয়েন্ট। অপারেশন পোলো, ঠিক আছে। দেন কি বলছিলাম, জল জঙ্গল জমিন, কুমারাম ভীম, তেলেঙ্গানা বিদ্রোহ, আলুরু সীতারামন রাজু, সেটা হচ্ছে রাম্পা বিদ্রোহ 1922 সাল 24 সাল পর্যন্ত চলেছিল গুডেম পাহাড়ি অঞ্চলে। এইগুলো একটু খেয়াল করে রেখো। এবং গোন্ড ট্রাইবাল গ্রুপটা আর কি, গোন্ড ট্রাইবাল গ্রুপটা কারা, তাদের ভাষা কি, বা কোন রাজ্যে বেশি করে থাকছে, এই জিনিসগুলো। ওকে, বোঝা গেল? এই যে এই তোমাদের যে দেখো, খেয়াল করে দেখো, তোমাদের ছবিগুলো আমি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে সেই কাশিম রিজভির ছবি এবং বাহাদুর জাং, ঠিক আছে, ইয়ার জাং, সেই বাহিনী, রাজাকার বাহিনীর সেই ফাউন্ডার ইনি। আর নিজাম ওসমান আলী হচ্ছেন ইনি। আর জওহরলাল নেহরু তো তুমি চেনো, ঠিক আছে। এই হচ্ছে গল্প, ঠিক আছে। তো এই তোমাদের ছিল ইম্পর্টেন্ট স্টোরি, সিনেমা রিলেটেড, সিনেমার গল্প। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওকে না ওকে।